We are live now. Good Yes. evening, everyone. Welcome to the very first masterclass from Bigyan Mona. আমি অধরা তাহলিল। আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে রয়েছেন মিস্টার কামাল হোসেন, যিনি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হাঙ্গেরি এবং চায়নাতে পিএইচডি করতে যাওয়ার ইন্সপায়ারিং জার্নি আমাদের সাথে শেয়ার করবেন। একই সাথে ভাইয়া আমাদেরকে শেখাবেন কিভাবে চায়না এবং হাঙ্গেরিতে পিএইচডি করতে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হয়। চলুন আর দেরি না করে আজকের মাস্টার ক্লাসটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে স্ক্রিনে রয়েছেন মিস্টার কামাল হোসেন ভাইয়া। হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? হ্যালো আপা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া, আমাদেরকে এখন শুরু থেকে সবকিছু আপনি জানাবেন, আমাদেরকে শেখাবেন কিভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, আমি একটু প্রথমে বলতে চাই যে আমাদের এর আগে একটা এপিসোড ছিল, যারা নতুন করে দেখা শুরু করবে আমি আশা করব সময় থাকলে তাদেরকে ওটা দেখে আসার জন্য, কারণ ওখানে হচ্ছে আমরা অনেক বেসিক এবং কমন বিষয় নিয়ে ডিসকাস করেছি। আজকে মেইনলি হচ্ছে আমরা কিছু স্পেসিফিক টপিক কভার করব। অ্যান্ড ডিসক্লেমার দিয়ে দিই শুরুতে, যেই ডকুমেন্টসগুলো আমি শেয়ার করবো এটা সম্পূর্ণ আমার রেডি করা অ্যান্ড জাস্ট র ডকুমেন্টস যেগুলো আমি সাবমিট করছি ওইগুলোই। আমি কোনো পিপিটি বা কোনো মানে প্রেজেন্টেশনের জন্য কোনো ম্যাটেরিয়ালস রেডি করে নেই, বিকজ ওরকম ম্যাটেরিয়ালস অনেক পাওয়া যায় অনলাইনে বা ক্লাসে। সো আমি চেষ্টা করব হচ্ছে আমার যেগুলো দিয়ে হচ্ছে আমি স্কলারশিপ পাইছি আমার সেম ডকুমেন্টসগুলোই দেখানোর জন্য, যাতে হচ্ছে আমি ভালো মতো এক্সপ্লেন করতে পারি যে আসলে আমি কেন কোথায় কি লিখেছিলাম বা আমার পয়েন্ট অফ ভিউটা কি ছিল, যেন একটা স্টুডেন্ট যখন তার ডকুমেন্টস রেডি করবে সে যেন বুঝতে পারে যে আসলে আমার জায়গা থেকে কি করা উচিত। এতটুকুই। আর হচ্ছে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা দেখে আসার জন্য, কারণ ওখানে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো হয়তো আজকে বলা হবে না। আজকে হচ্ছে আমরা ইন ডেপথ একদম ডিরেক্টলি কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে ডিসকাস করবো। অ্যান্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি এটা ব্যক্তিগতভাবে আমি অ্যাড করতে চাই, এটা আমি গত ভিডিওতে বলতে ভুলে গেছিলাম। অনেক কথাও ছিল যে লাইক অনেক স্ট্রাগল ছিল বা অনেক মানে কোনো রকম কোনো হেল্প খুব একটা পাওয়া যায় নাই অ্যাপ্লিকেশন জার্নিতে বা স্কলারশিপ জার্নিতে। বাট স্টিল there are some friends যারা আসলে অনেক হেল্প করছে। আমি কয়েকজনের নাম মেনশন করতে চাই। এটা আমার গতকাল অনেক খারাপ লাগছে, আমি বলতে চাইছিলাম বাট পরে ভুলে গেছি। যেমন হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে বুলবুল। ও হচ্ছে আমাকে মানে আমার যে কোনো রকম ডকুমেন্টস রেডি করায় বা আমি কিছু লিখতে গিয়ে আমি কনফিউজড হয়ে গেলাম, ওর অনেক হেল্প নিছি। মানে ও আমার লাইফে অনেক হেল্প করছে, যেটা আসলে বলার মতো না। আর যখন হচ্ছে আমি আমার ফার্স্ট পাবলিকেশন যেটা ছিল একটা কনফারেন্স পেপার, ওটা যখন আমি লিখলাম তখন আমি জব করতেছিলাম। আমার পেপার লেখার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। আমি ফার্স্ট ড্রাফট করার পর আমাকে অনেক হেল্প করছিলাম একটা ফ্রেন্ড আছে আব্দুল্লাহ আল নোমান। আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। এটা আসলে বলার ছিল, আদারওয়াইজ আমি অনেক গিল্ট ফিল করতেছিলাম যে আমার এটা ওদিন শেয়ার করা উচিত ছিল। জি অবশ্যই, যারা হেল্প করেছে আমাদের জার্নিতে তাদের নাম না নিলে অ্যাকচুয়ালি গিল্টি ফিল হবে। আমি যেটা করবো এখন, আমি আমার ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমার স্ক্রিনটা শেয়ার করি। জি শিওর। আর আমাদের পোস্টে লেখা ছিল, বাট তারপর আমরা বলি যে আপনি চাইলে বলতে পারেন বা আমি বলতে পারি যে আজকে আমরা আসলে কি বিষয় কভার করতে চাই। আপনি বলবেন? ভাই আপনি বলতেন, যেহেতু আপনার সবকিছু প্রিপারেশনে আছে। সো প্রথম বিষয় হচ্ছে আমি কিছু বেসিক ডকুমেন্টস নিয়ে কথা বলবো যেগুলো আমাদের আগে থেকেই রেডি করে রাখা উচিত। তারপর হচ্ছে আমরা কথা বলবো আমরা কিভাবে একটা ইউনিভার্সিটি সার্চ করব এবং প্রফেসর সার্চ করব। দেন হচ্ছে আমরা প্রফেসরকে কিভাবে আসলে মেইলটা লিখবো। সেকেন্ড হচ্ছে আমাদের সিভি বা রেজিউমে। সরি, প্রফেসরের কাছে পৌঁছানো, হ্যাঁ তাদের হ্যাঁ হ্যাঁ অ্যাটেনশন সিক করা। রাইট, আপনি কিভাবে একজনকে রিচ করবেন। দেন হচ্ছে রিচ করার পর আপনি কিভাবে তাকে একটা ইমেইল করবেন। দেন হচ্ছে আমাদের সিভি বা রেজিউমে নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস অথবা মোটিভেশনাল লেটার নিয়ে কথা বলবো। দেন হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন নিয়ে কথা বলবো। দেন হচ্ছে রিসার্চ প্রপোজাল নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে স্পেশালি মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য দরকার। তো আপনি কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন, অথবা আমি হচ্ছে এখন ক্যামেরা ক্লোজ করে দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। ইটস অলরাইট ভাইয়া, আজকে আমার না আপনাকে দেখতে সবাই আজকে আসছে, আপনার কাছ থেকে ইনফরমেশন নেবে সবাই। সো প্লিজ আপনি স্টার্ট করে দেন আপনি। ওকে, অলরাইট। একটু জানাবেন যে আমার ডিসপ্লে দেখা যাচ্ছে কিনা। হচ্ছে স্টেজে নিয়ে আসি। এন্ড ভাই আপনি সবকিছু বলেন, আমি তাহলে আমার ক্যামেরাটা অফ করছি। হ্যাঁ, আপনি দেখেন, একটু দেখতে পাচ্ছেন আমি একটা পিপিটি মানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি। জি দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, ডান।
সো আমাদের প্রথম টপিক হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস। আমাদের কি ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখা উচিত? ফার্স্ট অ্যাট অল যেটা হচ্ছে পাসপোর্ট আপনাকে মাস্ট লাগবেই দেশে বাইরে অ্যাপ্লাই করতে গেলে। হাতে গোনা ২-১ টাই স্কলারশিপ আছে যেখানে হচ্ছে আপনার পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করা যায়। বাট পাসপোর্ট ম্যান্ডেটরি। দেন বার্থ সার্টিফিকেট। পাসপোর্টের সাথে যদি কোনো নামের গরমিল থাকে, আমাদের দেশে বাবা-মায়ের নামের বা বানানের গরমিল থাকে, ওটা হচ্ছে হ্যাঁ, এটা অনেক কমন একটা স্কলারশিপ মিস্টেকস। এটা দেখা দিতে যায় যে ঘরে সমস্যা আছে। এটা হচ্ছে আপনার আপনি যখন টার্গেট থাকবে লাইক আমি ২৭ এপ্লাই করব, সো চেষ্টা করব আমরা ২৬ এর মধ্যেই এরকম প্রবলেমস এট এনি হাউ এনি কস্ট সলভ করে ফেলার জন্য। এরপরে বার্থ সার্টিফিকেট খুব একটা ম্যান্ডেটরি না, বাট অনেক স্কলারশিপ হচ্ছে বার্থ সার্টিফিকেট চায়। ফর এক্সাম্পল রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা যে স্ট্যাম্পিডিয়াম হাঙ্গেরিকাম, এখানেও বার্থ সার্টিফিকেট চায়। দেন একাডেমিক রেজিউমি বা সিভি, যেটা হচ্ছে আপনার আমরা যেটা করি আমরা হচ্ছে একটা সিভি বানাই, সেটা আমরা জবের জন্য দিই, সেটা আমরা অ্যাডমিশনের জন্য দিই। নো, একাডেমিক সিভি, বিএড সিভি, জবের সিভি সব খুব ডিফারেন্ট থাকে। সো আমরা একটা একাডেমিক রেজিউমি বানানোটা খুবই জরুরি। এরপর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সব রকম একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। ফর এক্সাম্পল আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন, আপনি এখন ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট, তাহলে এসএসসি এবং এইচএসসি। আপনি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হলে মেইনলি বিএসসি, ওরা আপনার কাছে এসএসসি বা এইচএসসি চাইবে না। আপনি পিএইচডি অ্যাপ্লিকেন্ট হলে বিএসসি এবং মাস্টার্স, ওরা আপনার কাছে এসএসসি বা এইচএসসি চাইবে না। রিসেন্ট ডিগ্রিটা চায়, অনেক সময় রিসেন্ট 2টা ডিগ্রি চায়। এবং এগুলি সব হচ্ছে অ্যাপোস্টাইল করা। যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি থাকে নামের মধ্যে, লাইক অনেক সময় বোর্ডের মিস্টেক হতে পারে, তো শিক্ষা বোর্ডের, তখন সেগুলো সলভ করে ফেলা। এবং সব ডকুমেন্টসগুলো হচ্ছে অ্যাপোস্টাইল করে রাখা। এখন তো যে মিনিস্ট্রির অনলাইনে অ্যাপোস্টাইল করা যায় মাইগভ থেকে। এবং হ্যাঁ। একটা সময় ছিল যে আমাদের অনেক হ্যাসেল পোহাইতে হইতো, লাইক আপনি ইতালিতে অ্যাপ্লাই করবেন, ইতালিয়ান অ্যাম্বাসিতে গিয়ে লিগালাইজড করতে হইতো। এখন করতে হয় না। অ্যাপোস্টাইলের আন্ডারে যতগুলি দেশ আছে সবগুলি দেশ হচ্ছে অ্যাপোস্টাইল অ্যাকসেপ্ট করে। সো এখন ওই ঝামেলাটা কমে গেছে। বেটার হচ্ছে এগুলি আগের ভাগেই করে রাখা। যখন আপনার লাইক ফর এক্সাম্পল এখন আপনি ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট, সো আপনার এইচএসসি এসএসসি করে রাখা। তারপর আপনি ব্যাচেলর শেষ হলে ব্যাচেলরটা করে ফেলা। এমন না যে আমি আগামী জুনে অ্যাপ্লাই করবো, সো আমি জাস্ট মেতে করবো, এরকম না। আগে থেকে করে রাখলে ভালো, বিকজ সামটাইমস এগুলো অনেক বেশি টাইম নিয়ে ফেলে, স্পেশালি ব্যাচেলর এবং মাস্টার্সের ডকুমেন্টস। ওকে, আরেকটা যেটা হচ্ছে ইউজুয়ালি আমাদের কাছে থাকে না, সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম। এটা অনেক ইউনিভার্সিটি আপনার ট্রান্সক্রিপ্টে লেখা থাকে যে ওদের কত থেকে কত স্কোর পেলে, লাইক নাম্বার পাইলে হচ্ছে 4, কত থেকে কত পাইলে 3.5, এরকম অনেক ইউনিভার্সিটিতে লেখা থাকে, অনেকগুলিতে লেখা থাকে না। যদি লেখা না থাকে তাহলে মাস্ট হচ্ছে একটা গ্রেডিং সিস্টেম ক্যাম্পাস থেকে তুলতে হবে। এটা ব্যাচেলর এবং মাস্টার্সে, কারণ আমাদের এসএসসি এবং এইচএসসি তে হচ্ছে লেখা থাকে ট্রান্সক্রিপ্টে। ওকে, এরপর আরেকটা, এটা একটু নেওয়া ঝামেলা, এখানে আমি লিখি নাই, বাট যদি সম্ভব হয় নিয়ে রাখা, সেটা হচ্ছে একটা কারিকুলাম থাকে যে আপনি ব্যাচেলরে আপনি যেই কোর্সে পড়ছেন, আপনাকে ব্যাচেলরে আপনার কি কি টপিক কভার করছে আপনার সবগুলি সেমিস্টারে। তো এটা করে কি, আমি দেশের বাইরে দেখেছি যে ওরা 1টা বা 2টা পেজের মধ্যে হচ্ছে শর্ট কারিকুলাম লিখে দেয়। কিন্তু আমাদের দেশে যেটা করে, আমি যখন স্ট্যামফোর্ডে আনতে গেছিলাম, ওরা আমাকে বিশাল একটা বই ধরায় দিছে পুরো 200 পেজের। তো ওইটা তো আসলে কোথাও সাবমিট করলে কেউ দেখবেও না, বাট স্টিল নিয়ে রাখা আর কি, যদি কেউ চায় যেন অ্যাটলিস্ট দেখানো যায়। ওকে, একাডেমিক বিষয় গেল। এখন আচ্ছা, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, তো আমাদের দেশে সব ব্যাচেলর ডিগ্রি হচ্ছে ইংলিশে পড়ায়, ওটা সার্টিফিকেট নিয়ে রাখা। ইভেন যদি আপনি আইএলটিএস দেন, তারপর ওই সার্টিফিকেট থাকাটা ভালো, যেটাকে আমরা হচ্ছে এমওআই বলি, যেটা হচ্ছে আপনি আইএলটিএস এর সাথে অ্যাটাচ করে দিবেন, ওরা বুঝতে পারবে। এমনিতেও ওরা জানে, বাট তারপর আপনি বুঝতে পারবে যে আপনি ইংলিশে পড়াশোনা করছেন, যেটা একটু ভ্যালু অ্যাড করবে। ওকে, এরপরে হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এটা হচ্ছে কালেক্ট করতে আমাদের দেশে বেশ ভালো প্যারা খাইতে হয়। যেমন আমি আমার ব্যাচেলরের মানে কোনো প্রফেসরকে রাজি করাতে পারতেছিলাম না। আমি জানি না আসলে তাদের কি সমস্যা, বাট ওগুলি বলতে গেলে অনেক কথা হবে, ওখানে না যাই। আপনাকে হচ্ছে ধরেন সেকেন্ড ইয়ারের শেষের দিক থেকে বা থার্ড ইয়ারের মাঝামাঝি দিক থেকে হচ্ছে প্ল্যান করতে হবে যে আমি আসলে কাকে কাকে আমার রেফারি হিসেবে মানে দাঁড় করাতে চাই। ফর এক্সাম্পল আমার 2টা প্রফেসর বা আমার কর্মক্ষেত্রে 2জন মানুষ যেখানে আমি জব করছি, বা আমার ইন্টার্নশিপে যে সুপারভাইজার ছিল তাকে। তো এটা আগে থেকে ফিক্স করে তাদের সাথে আগে থেকে কথা বলে রাখতে হবে, কারণ ধরেন আপনি হুট করে কাউকে বললেন, তখন দেখা গেল সে রাজি না হতে পারে বা হ্যাঁ, রাইট। আবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি, প্রফেসররা বলে যে তুমি একটা ড্রাফট করে নিয়ে এসো, এটা আমি পরে ফাইনাল করে দিব বা আমি চেক দিয়ে দিব। সেক্ষেত্রে আবার আপনি একসাথে লাস্টের দিকে গিয়ে বললে সবাই জন্য আপনার ড্রাফট রেডি করা প্রবলেম। এবং বেশিরভাগ প্রফেসর, লাইক 95% প্রফেসরে আপনাকে ড্রাফট করতে বলবে। তো আপনার সে নিজের জন্য অনেক হাতে টাইম রাখতে হবে, যে যেন অ্যাটলিস্ট 6 মাস থাকে বা 1 বছর থাকে, আমি আমার 4টা রেকমেন্ডেশনটা লিখবো এরকম। এবং আপনি যখন ড্রাফট করবেন,
যেন শুধু কপি করে যেন নাম চেঞ্জ না করে দেন। সম্পূর্ণ 4টা ডিফারেন্ট হওয়া উচিত, বা 3টা থাকতে 3টা আরকি। এটা পরে তো দেখাবো আমরা। আর অনেক সময় যেটা হয় যে রিকমেন্ডেশন লেটার আপনার ইউনিভার্সিটিগুলি হচ্ছে আপনাকে বলে আপলোড করতে। আপনি নিজে আপলোড করতে পারবেন। সেটাও তো আপনি নিজে আপলোড করতে পারবেন। আপনি জাস্ট প্রফেসরের ইমেইল অ্যাড্রেস দিবেন। ওনারা হচ্ছে প্রফেসরের কাছে ইমেইল পাঠাবে। দেন হচ্ছে আপনার প্রফেসর অনলাইনে সাবমিট করবে। এর জন্য আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার পিডিএফ মানে সাইন্ড কপি নিবেন এবং হচ্ছে আপনার প্রফেসরকে জানা রাখবেন, প্রফেসর যদি কোনো ইউনিভার্সিটি হচ্ছে অনলাইনে সাবমিট করতে বলে তাহলে আপনাকে আমি জানাবো, বা আপনার ইমেইল আমি এখানে লিখে দিব। আসলে আপনি কাইন্ডলি একটু আপলোড করে দিন, বা ওইটা মানে যা করতে বলা হবে করে দিন। একটু জানায় রাখা আরকি। আচ্ছা। ওকে। আপু, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে হচ্ছে জাস্ট থামায় প্রশ্ন করেন, ঠিক আছে? যদি মানে আপনার জি কোনো জি কিছু অবশ্যই অবশ্যই। তেমন চাই। এরপরে আসছে হচ্ছে মোটিভেশনাল লেটার। এটা চাইলে 1 ঘন্টার মধ্যে লিখে ফেলা যায়, বাট মানে এটা একটা হিউজ জিনিস। তো আমি বলবো এটা যেন আপনি নিজে লিখার পরে এটলিস্ট যেন সেটা 10 বার রিভাইজড হয় মিনিমাম। তো এটা লিখার জন্য হাতে অনেক সময় রাখা উচিত। আচ্ছা, এবার আসি আচ্ছা মোটিভেশনাল লেটার। এটা নিয়ে আমরা পরেও কথা বলবো, যেহেতু এটা দেখাবো। তো তখন ডিটেইলসে বলবো। আপাতত শুধু এটাই বলি যে আমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্টস। ওকে। আচ্ছা এরপরে পোর্টফোলিও। এটা মেইনলি আর্কিটেকচার স্টুডেন্ট এবং আর্টস এর স্টুডেন্টের জন্য লাগে। বাট স্টিল যদি হচ্ছে আপনার নিজস্ব কোনো পোর্টফোলিও থাকে, এটা চাইলে একটা নিজের পোর্টফোলিও যে কেউ বানাতে পারে। লাইক আমার একটা পোর্টফোলিও ছিল যেখানে হচ্ছে আমি দেখাইছি যে আমি কি কাজ করছি, আমি কি বিল্ডিং ডিজাইন করছি, এরকম। ফর এক্সাম্পল, আপনি যদি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হন, আপনি দেখাতে পারেন যে আপনি কি প্রজেক্ট করছেন, যেখানে একটা পোর্টফোলিও যেন ওটা ওপেন করলেই আপনার এক্সপেরিয়েন্স এবং স্কিলস সম্বন্ধে মানুষ বুঝতে পারবে। যে আমি কি কি ওয়ার্ক করেছি সেটা একটা। হ্যাঁ, সেটা একটা। অথবা ধরেন আর্কিটেকচার স্টুডেন্ট যারা কি করে, ওরা যখন পোর্টফোলিও বানায়, ওরা হচ্ছে কি কাজ করেছে সেটা একটা লিস্ট ছবি সহ আপলোড দেয়। অথবা ধরেন সে কাজ করে নাই, বাট ব্যাচেলরে পড়ার সময় তো সে কিছু প্রজেক্ট করছে। ওই প্রজেক্ট জি গুলো পোর্টফোলিওতে দেখায়। এইটা হচ্ছে আপনাকে অনেক বেশি অনেক বেশি প্রফেশনাল হিসেবে রিপ্রেজেন্ট করবে যখন আপনি একটা পোর্টফোলিও আপলোড দিবেন। এটা ইউজুয়ালি স্টুডেন্টরা মানে দিতে চায় না। কারণ রিকোয়ারমেন্ট থাকে না তো, বাট আপনি যদি দেন এটা আপনাকে খুব মানে ডিফারেন্ট হিসেবে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন। মানে অ্যাডমিশন কমিশন। জি বুঝতে পারছি। ওকে। এরপর হচ্ছে লিস্ট অফ পাবলিকেশনস। আপনার যদি কোনো পাবলিকেশন থাকে, আপনি হচ্ছে একটা পেজের মধ্যে হচ্ছে জাস্ট লিস্ট করে দিবেন। লাইক যদি আপনার জার্নাল আর্টিকেলস এবং কনফারেন্স পেপার থাকে তাহলে লিখে দিবেন লিস্ট অফ জার্নাল আর্টিকেলস, দেন লিস্ট অফ কনফারেন্স পেপারস, দেন 1-2 করে সিরিয়াল করে দিবেন। এবং ওইটার সাথে আমাদের তো একটা পেপার মানে 20-30 পেজও হতে পারে। আমরা ফুল পেপার দিব না, জাস্ট আমরা প্রথম পেজটা যেটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, অ্যাবস্ট্রাক্ট গুলি অ্যাটাচ করে দিব লিস্ট অফ পাবলিকেশনের সাথে। আচ্ছা এরপরে যদি আমার জব এক্সপেরিয়েন্স থাকে তাহলে জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, যদি আমি কোথাও কোনো ট্রেনিং করে থাকি আমার ট্রেনিং সার্টিফিকেটস, এবং যদি আমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলোর সার্টিফিকেট। একটু এক্সট্রা কারিকুলারটা হচ্ছে একটু একটু রিলিভেন্ট হলে ভালো। আমি যেই সাবজেক্টে এপ্লাই করতেছি যদি একদমই সম্পূর্ণ ইরিলিভেন্ট হয়, বা সেটা যদি সোশ্যাল ওয়ার্ক টাইপের না হয়, বা একটু মানে কি বলে এটা, মানে আপনি মানে সমাজকে হচ্ছে আমি যে প্রভাবিত সাবজেক্ট নিয়ে করতেছেন। পড়বো সেটার সেটার সাথে আর কি ম্যাচ থাকতে হবে, রাইট? সেটার সাথে ম্যাচ থাকতে হবে। হ্যাঁ, এবং যদি সেটার সাথে ম্যাচ না হয়, বাট স্টিল যদি ওই কাজটা হচ্ছে আপনার সোশ্যাল ওয়ার্ক রিলেটেড হয়, বা হচ্ছে একটু ইনফ্লুয়েন্সিং হয়, লাইক আপনি সমাজকে মানে প্রভাবিত করতেছেন, আপনি তাহলে হচ্ছে ওইটাও অ্যাড করতে পারবেন। এখন ধরেন আপনি এপ্লাই করেছেন হচ্ছে মানে ফর এক্সাম্পল ফিজিক্স এর জন্য। আপনি এখানে হ্যাঁ আপনি একটা এয়ার হোস্টেস কোর্স করছেন, মানে জি কেবিন জি ক্রু হওয়ার জন্য। ওটাতে এপ্লাই করার মানে ওটা সাবমিট করার কোনো মানে হয় না, ব্যাপারটা ওরকম। বাট আপনি বুঝতে ব্লাড ডোনেট করছেন, বা আপনি হচ্ছে বিএনসিসি তে ছিলেন, ওটা আপনি দিতেই পারেন, কারণ ওটা সমাজ সেবামূলক কাজ। Yeah. হুম হুম। আরেকটা কথা ভাইয়া, আমরা দেখি যে ব্যাচেলার্সে ইউএস এর ক্ষেত্রে যদি বলি এক্সট্রা কারিকুলারটা একটু ম্যান্ডেটরি। তারা আর কি চায় যে আচ্ছা একটা স্টুডেন্টের এক্সট্রা কারিকুলার একটু বেশি থাকুক। কমন অ্যাপে দেখা যায় যে 10টার মতো এক্সট্রা কারিকুলার দেয়া লাগে। সো মাস্টার্স এন্ড পিএইচডি তেও কি এক্সট্রা কারিকুলার এতটাই ম্যান্ডেটরি? একটু আমার কাছে যেটা মনে হচ্ছে একটু ভ্যারি করে। মানে লাইক ম্যান্ডেটরি না, বাট আপনাকে একটু এক্সট্রা ভ্যালু দিবে। বিকজ আপনি অ্যাডমিশন কমিটি যখন আপনার প্রোফাইলটা এভালুয়েট করবে, আপনার জি আপলোডেড ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডকুমেন্টস ওরা দেখবে। মানে আপনি যদি হ্যাঁ একটা আজারা ডকুমেন্টস দিয়ে রাখেন, বাট ওরা সেটা দেখবে। আপনাকে ভ্যালু দিবে কি দিবে না, বাট দেখবে। তো যখন হচ্ছে ওরা অ্যাসেস করবে, যখন দেখবে যে একটা স্টুডেন্ট লাইক সে পিএইচডি অ্যাপ্লিকেন্ট, তার রিসার্চ প্রোফাইলটাই মেইনলি দেখবে। বাট যখন দেখবে যে সে অনেক মাল্টিটাস্কিং, তখন সে বুঝবে যে হ্যাঁ না, তার টাইম ম্যানেজমেন্ট ভালো, সে একসাথে অনেক কিছু ডিল করতে পারে। এটা আলাদা একটা ভ্যালু দেয়। যেমন আমি সাংহাই জিয়াওথমে যখন ইন্টারভিউ দিলাম, তখন আমাকে জিজ্ঞেস করতেছিল যে কামাল, দেয়ার ইজ এ ওভারল্যাপ, তুমি
2022 সালে তুমি মাস্টার্স করছো এবং তুমি তখন জব করছো কেন? মানে এরকম অবহেলা করার পেছনে কারণ কি? তখন তাকে বলতেছিলাম যে দেখেন আমার তো হচ্ছে তখন কোভিড টাইম চলতেছিল, চায়নার বর্ডার বন্ধ ছিল। সো আমার ইউনিভার্সিটি এবং আমার অফিস দুজনেই আমাকে পারমিশন দিয়েছিল যে ঠিক আছে তুমি একসাথে কন্টিনিউ করতে পারো। তো এজন্য আমার ওখানে আমি ওই ১ বছর জবও করছি, পড়াশোনাও করছি। তখন ওই প্রফেসর বলতেছিল যে গুড দ্যাটস মিন তোমার টাইম ম্যানেজমেন্ট সেন্স অনেক ভালো। ব্যাপারটা সেরকম। বুঝছি। ইমপ্রেস করা প্রফেসর কে। হ্যাঁ। এরপরে হচ্ছে যদি আপনি মাস্টার্স বা পিএইচডির জন্য এপ্লাই করেন তাহলে প্রফেসরের যে আমরা অ্যাকসেপ্টেন্স লেটার বা এগ্রিমেন্ট লেটার বলি, এটা যদি অনেক স্কলারশিপগুলি চায় ম্যান্ডেটরি ডকুমেন্টস। ফর এক্সাম্পল আপনার যে এসএসসি স্কলারশিপের জন্য আপনি পিএইচডিতে এপ্লাই করতে পারবেন না এগ্রিমেন্ট লেটার না থাকলে। সো এটা ম্যানেজ করা যদি লাগে এবং এটার জন্য এটলিস্ট ৬ মাস আগে থেকে স্টার্ট করা ভালো ইমেইল করা। ইউএস এর জন্য তো আরো ১-১.৫ বছর আগে থেকে ইমেইল করতে হয়। আদারওয়াইজ মানে আচ্ছা কি বলে ইনটেক ধরা যায় না। তো এটাও আচ্ছা এটলিস্ট ১ বছর আগে থেকে ধরেন আমি হচ্ছে আগামী বছর এপ্লাই করব। আমার এই বছর থেকেই হচ্ছে ট্রাই করা উচিত। আমি যেটা করছিলাম আপনার ধরেন আমি যখন সাংহাই জিয়াওতং এ ২০২৫ এর সেপ্টেম্বরে ভর্তি হইলাম। আমি ২০২৪ এর সেপ্টেম্বর থেকেই টেক্সট মানে ইমেইল করা শুরু করছিলাম। জাস্ট আগের ব্যাচটা যখন অ্যাডমিশন রেজাল্ট হয়ে গেছে তার পরে আমি ইমেইল করা শুরু করছিলাম। আম এটা ব্যাচেলরের দরকার নাই। আর যদি এরকম হয় যে স্কলারশিপ কমিটি চাচ্ছে না, বাট স্টিল যদি আপনি কোনো এগ্রিমেন্ট লেটার ম্যানেজ করতে পারেন, ওটা হচ্ছে হ্যাঁ তারপর আপলোড করে দেওয়া ভালো যে এটা হচ্ছে আপনাকে অনেকখানি আগায় রাখবে। আই মিন এটা খুবই হেল্পফুল একটা ডকুমেন্টস আরকি। ওকে। ভাইয়া এরপরে এই যদি যে আপনি এগ্রিমেন্ট লেটার এন্ড এলওআর কি সেম জিনিস? না এলওআর তো হচ্ছে আপনাকে দিবে আপনার প্রিভিয়াস টিচাররা, ঠিক আছে? আর আচ্ছা আচ্ছা এগ্রিমেন্ট লেটার দিবে হচ্ছে আপনার ফিউচার যে সুপারভাইজার তারা। আচ্ছা আচ্ছা ওকে। ওকে দ্যাট ওয়াজ এরপরে ইনফরমেটিভ। যদি হচ্ছে আমরা ধরেন কোনো মিনিস্ট্রির মাধ্যমে এপ্লাই করি, অনেক সময় যেখানে আমাদের হার্ড কপি সাবমিট করতে হয়, ঠিক আছে? ওখানে আমাদের দেখা যায় যে অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের হার্ড কপি সাবমিট করতে হবে। এটা মিনিস্ট্রির মাধ্যমে হলে তখন যেটা হয় আপনার মিনিস্ট্রির একটা ফর্ম থাকে প্লাস আপনি যে স্কলারশিপ এপ্লাই করবেন ওদের একটা ফর্ম থাকে। ফর এক্সাম্পল সিএসসি বা এই যে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম এখানে মিনিস্ট্রি সাবমিট করার সময় মিনিস্ট্রি ফর্ম প্লাস স্কলারশিপের পোর্টালের ফর্ম ২ টাই আপলোড করতে হয়। মেডিকেল ডকুমেন্টস এটা রেডি করে রাখার কোনো দরকার নাই। এটা আপনি যখন যে স্কলারশিপ এপ্লাই করবেন, যদি কোনো স্কলারশিপ চায় তখন আপনি রেডি করবেন। এটা খুব দ্রুত রেডি করা যায়। মানে এত প্যারা নেওয়ার কিছু না এটা নিয়ে। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না। খুব রেয়ার ২-১ টা জায়গাতে লাগে আরকি। পুলিশ ক্লিয়ারেন্স এটা হচ্ছে মিনিস্ট্রির মাধ্যমে এপ্লাই করলে বা চায়নাতে এপ্লাই করলে লাগে। তো এটা যেটা হয় মানে এটার আবার ৬ মাস মেয়াদ থাকে। তো বেটার হচ্ছে ধরেন একটা এরকম টাইম হিসাব করে রাখা যে ইউজুয়ালি এই মিনিস্টারি স্কলারশিপগুলো নভেম্বরের দিকে শুরু হয়। সো এটা অক্টোবরে বা সেপ্টেম্বরে একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এপ্লাই করা ভালো যে আমি নভেম্বরের মধ্যে পেয়ে যাবো এবং সেটা নেক্সট ৬ মাস মেয়াদ থাকবে। তার মানে কি ওই সেশনে আমি যে কয়টা হচ্ছে স্কলারশিপ এপ্লাই করবো সেটা পুরোটা কভার হয়ে যাবে। আর আচ্ছা মেয়াদ শেষ হয়ে গেলে আবার তোলা যায়। এটা জাস্ট ৳৫০০ লাগে তুলতে আর কোনো প্যারা নাই এই আরকি। তো ওকে, এইগুলা ছিল হচ্ছে আমার লিস্ট করা ডকুমেন্টস। যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে আমি কোনো কিছু ছেড়ে গেছি, আপনি একটু দেখেন তো আপনার কিছু মনে হলে আপনি আমাকে জানাতে পারেন। আমি কথা বলব সেটা নিয়ে। নো ভাইয়া সো ফার আমার মনে হচ্ছে না আপনি কোনো কিছু বাদ রেখে গিয়েছেন, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ওকে, তাহলে এরপরে আমাদের টপিক ছিল হচ্ছে ইউনিভার্সিটি সার্চ করা, রাইট? জি ইউনিভার্সিটিজ এন্ড প্রফেসরসদেরকে রিচ করা। হ্যাঁ, এর জন্য আমি যেটা করতে চাই ধরেন ওকে আমি একটা এক্সাম্পল দেই ফর সাপোজ চায়না, ঠিক আছে? আমি সিভিল জি ইঞ্জিনিয়ারিং পড়বো। আমি ধরে নিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে আমি কিছুটা লিখলাম। এগুলো লিখলে আপনি দেখবেন যে অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আসবে যারা হচ্ছে আপনাকে জানাবে যে কোন ইউনিভার্সিটি গুলা ভালো সিভিলের জন্য, হ্যাঁ? ধরুন এখানে যে এখন তো এআই মোড আছে, অটো চলে আসছে। ওরা বলতেছে যে চিংহোয়া ইউনিভার্সিটি, থং ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এগুলো হচ্ছে খুবই মানে টপ র‍্যাঙ্ক ইউনিভার্সিটি, হ্যাঁ? সাংহাই জিয়াতং দেখাচ্ছে, এখানে হারবিন দেখাচ্ছে এরকম। অথবা হ্যাঁ এটা তো এখানে এআই দেখাচ্ছে, মনে হয় জেমিনি। আমি যদি কোনো ওয়েবসাইটে যাই, আপনি দেখবেন যে এরকম অনেক ওয়েবসাইট আসবে থার্ড পার্টি যারা আপনাকে জানাবে যে ওই দেশের জন্য কোন ইউনিভার্সিটি গুলো ভালো সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য। হ্যাঁ ওকে। আমি এখান থেকে ধরেন চুজ করলাম যে আমি সাউথ ইস্টে পড়তে চাই বা আমি দেখতে চাই সাউথ ইস্টে আসলে কি আছে না আছে। ওকে। আমি এখানে লিখলাম সাউথ ইস্ট ইউনিভার্সিটি চায়না
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আপু আমার কি নেট কোনো প্রবলেম করতেছে? আমি একটু নেটটা চেঞ্জ করে ওকে ভাইয়া, আপনি চেঞ্জ করে নেন আপনার টাইম মতো। আপু আমার কথা শুনতে All good? পাচ্ছেন? জি জি জি, এভরিথিং ইজ ফাইন। ওকে, দেখেন আমি যখন লিখছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এখানে ওদের সিভিলের ওয়েবসাইট চলে আসছে, সিভিল ডিপার্টমেন্টের। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা এখন আমি ধরুন এটাতে যদি ঢুকি, আচ্ছা এটাতে গেলে হয়, এটা পুরো ইংলিশে। আচ্ছা, চলে আসছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এখন হচ্ছে আমি দেখতে চাই যে এখানে কোন কোন প্রফেসর আসছে বা কাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে চাই। আমি জি জি। পিপলে গেলাম, এখানে ফ্যাকাল্টি বাই এরিয়া আসছে। হ্যাঁ, মানে ওর প্রফেসরদের রিসার্চ এরিয়া ওয়াইজ নাম শো করবে। আমি এটাতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি চাইলে এক এক করে সব প্রফেসরদের নাম দেখতে পারি। যেমন ধরুন আমাদের সিভিলে, ওকে, এখান থেকে দেখেন এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আছে, ব্রিজ আন্ডারগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে কনস্ট্রাকশন আছে। সো আমি ফর এক্সাম্পল আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং দেখতে চাই, চুজ করলাম ওকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। অনেক ইউনিভার্সিটি যেটা হয় কি আপনার এরকম ডিপার্টমেন্ট চুজ করতে হয় না, ওরা হচ্ছে একটা গ্লাস একটা লিস্ট দেখায় দেয় যে আমাদের এখানে কোন কোন প্রফেসর আছে, লাইক 100 জন প্রফেসর নাম সিরিয়াল ওয়াইজ চলে আসে। হ্যাঁ তো মানে এক একটা ইউনিভার্সিটি পোর্টাল একরকম থাকতে পারে। এখন এখানে দেখেন সুপারভাইজার কোয়ালিফিকেশন, আপনি কি মাস্টার্স সুপারভাইজার খুঁজতেছেন নাকি পিএইচডি খুঁজতেছেন? আমি ধরে নিলাম ইয়েস যে আমি মাস্টার্স খুঁজতেছি। ওকে, ওকে মেম্বার স্ট্যাটাস, এখানে আপনি আপনি কি ফুল প্রফেসর চান নাকি অ্যাসোসিয়েট প্রফেসর চান, নাকি মানে এটা চুজ করতে পারেন। আমি ধরে নিলাম যে আচ্ছা আমি ওকে অ্যাসোসিয়েট প্রফেসর চাই। ওকে, ওকে, এটা লোড হতে একটু টাইম নিচ্ছে। আচ্ছা ওকে, এখানে দেখেন নাম চলে আসছে। আমি একজনের প্রোফাইলে যাই, লাইক এই যে ওয়াং সিং হোয়াই, উনি ছিল হচ্ছে আমার আমার কো সুপারভাইজার। তো ধরুন ওনার ওখানে গেলাম, আমার প্রোফাইলে যাওয়ার পরে তার ডিটেলস চলে আসবে। এখান থেকে আমরা প্রফেসরদেরকে আর কি তাদের ডিটেইলস জানতে পারবো। হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার ওই ডিপার্টমেন্টের সবগুলো প্রফেসর নাম চলে আসছে। আপনি এক এক করে হচ্ছে সবার চুজ প্রোফাইলে করে ঢুকে দেন। দেখবেন যে কোনজন আপনার জন্য বেটার। হ্যাঁ, ইয়েস ধরুন আমি এখানে আসলাম, ওয়াং সিং হোয়াই, এখানে তার প্রোফাইলে যে তার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, ঠিক আছে, জি ডিপার্টমেন্ট দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে মেইন জিনিস যে তার রিসার্চ ফোকাস, সে কোন রিসার্চের উপরে ফোকাস করতেছে, এগুলি আমার সাথে মিলতেছে কিনা। হ্যাঁ, যেমন হ্যাঁ দেখেন হ্যাঁ সে লিখছে, এখানে লেখা আছে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, স্ট্রাকচারাল ভাইব্রেশন কন্ট্রোল, স্ট্রাকচারাল কোলাপস। সো এগুলি হচ্ছে আমার সাথে মানে মিলছিল আর কি। ফর এক্সাম্পল আমার সাথে মিলতেছে, সো আমি ওকে, আমি ধরে নিলাম যে প্রফেসরটা আমার জন্য পারফেক্ট। জি আপনি এখান থেকে চাইলে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও দেখতে পারেন, এবং এখানে হচ্ছে তার পাবলিকেশন দেখতে পারবেন, তার লিস্ট অফ পাবলিকেশন, যেটা দেখে আপনি আরেকটু ভালো ধারণা পাবেন যে সে কি কি রিসার্চ করছে হ্যাঁ এর আগে। বা অনেক প্রফেসর এখানে এখানে ওনার প্রোফাইলে লিখে রাখে যে আমি এখন কারেন্টলি এই টপিক নিয়ে কাজ করতেছি। হ্যাঁ আমি যদি আরো দেখতে চাই, এখানে হয় কি যে এই ওনার যে রিসার্চ লিস্ট, এটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো আপডেট করে না খুব একটা। আমি ওনার বিষয়ে আরো জানতে চাইলে আমি জাস্ট তার নামটা কপি করব, তার নামটা কপি করে আমি রিসার্চ গেট বা ধরেন গুগল স্কলারে চলে যাব। হ্যাঁ, আমি গুগল স্কলারে যাই। গুগল গুগল স্কলার এটা আমরা সবাই জানি। গুগল স্কলারে গিয়ে ওনার নামটা জাস্ট হচ্ছে পেস্ট করে ধরেন এন্টার দিলে দেখেন এখানে চলে আসছে সিংহুয়া ইউয়াং সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তার মানে আমি বুঝলাম যে হ্যাঁ এটাই ওনার প্রোফাইল। আমি হ্যাঁ এখানে হ্যাঁ যাব, গেলে পরে এখানে হচ্ছে তার সব রকম রিসার্চ টপ মানে লাইক পাবলিকেশন একটা লিস্ট করা আছে। তো এখান থেকে আমি আরো ধারণা পাবো যে আমার সাথে কোন রিসার্চ টপিক মানে এই এই প্রফেসর আমার সাথে যাচ্ছে কিনা, বা তার কাজ আমার কাছে ভালো লাগতেছে কিনা। আমি ধরে নিলাম যে এর কাজ আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ আমরা যেটা করবো, ধরেন আমরা একটা এক্সেলে বা ওয়ার্ড ফাইলে ইউনিভার্সিটির নাম লিখে, ধরেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি লিখে, প্রফেসরের নাম লিখে, তার ইমেল অ্যাড্রেসটা লিখে রাখবো, যেটা আমাদের পরবর্তীতে মানে কাজে দিবে, লাইক সেফ রাখা আর কি স্টোরেজ। আমরা আর কি লিস্ট করব প্রফেসরদেরকে, তারপরে যখন রিচ করার টাইম আসবে তখন সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব। হ্যাঁ, এখন আপনি যেটা করতে পারেন, যেটা হচ্ছে ওই দিন বলতেছিলাম যে যারা থার্ড ইয়ারে পড়ে, ঠিক আছে, ব্যাচেলরে, ও মাস্টার্স করতে বাইরে যেতে চায়,
ওরকম যদি কেউ থেকে হুম, থাকে সে করতে পারে যেটা থার্ড ইয়ারে এর একটা দুইটা পেপার পড়তে পারে, পড়ার পরে তাকে জাস্ট আমি আপনার সাথে পিএইচডি মাস্টার্স করতে চাই এর জন্য না, জাস্ট তাকে একটা অ্যাকনলেজ ইমেল করা, প্রফেসর আমি আপনার এই কাজটা দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে, তো হ্যাঁ, প্রফেসর রিপ্লাই দিবে এরকম ইমেল পাইলে, বা ধরেন ডিসকাস করে যায় প্রফেসর আপনার এই কাজটা আমি দেখতে আমার ভালো লাগছে, হুম, আপনাকে কিন্তু সময় হবে আমি এটা নিয়ে আপনার সাথে ডিসকাস করতে চাই, বা এই হুম, কাজটা এইভাবে করা যেত কিনা, বা আমি হ্যাঁ, এটা নিয়ে আরো জানতে চাই, তো তখন দেখা যাবে সে এরকম এরকম ইমেল পাইলে প্রফেসররা মাস্ট রেসপন্স করবে বেশিরভাগ ক্ষেত্রেই, তখন তারা দেখা কি যাবে যে আপনার ইন্টারেস্টেড হয়? হ্যাঁ 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 ধরেন এটা খুবই মানে স্বাভাবিক না সাইকোলজিক্যালি যে আপনার কাজ কেউ অ্যাপ্রিসিয়েট করতেছে, এটা সবার কাছে ভালো লাগে ইভেন যে কোনো হুম, এইজে। তো এরকম হতে পারে যখন তখন সে আপনাকে হচ্ছে আপনি যখন তাকে বলবেন যে আপনার এই পেপারটা আমি পড়েছি আমার কাছে ভালো লাগছে এবং হচ্ছে আমি এইটার প্রতি আমার ইন্টারেস্টেড, আমি আমি এখানে ব্যাচেলর করতেছি, দেখা গেলো সে আপনাকে অফার করে বসতে পারে ঠিক আছে তাহলে আমার একটা নেক্সট প্রজেক্ট তুমি আমার সাথে কাজ করো, যেহেতু তুমি আমার এখানে নাই তাহলে কোন একটা মানে সফটওয়্যার বেসড কাজ বা সিমুলেশন বেসড কাজ করো, অথবা তুমি একটা আমার একটা পেপার এডিটিং এর কাজ করো, এভাবে যদি আপনার কোনোভাবে কারোর সাথে একটা লিঙ্কড হয়ে যায় আপনি কোলাবরেট করতে পারেন, সেটা অনেক হেল্প করবে। যেটা আমার সাথে হয়েছিল হচ্ছে আপনার একটা রোমানিয়ান প্রফেসর, যেটা আমি লাস্ট পডকাস্টে বলেছিলাম আর কি। তো হুম, এটা ভালো একটা যে আপনি যদি কোনোভাবে একটাবার কানেক্টেড হতে পারেন, দেন যখন আপনার সময় আসবে তখন আপনার তাকে বলতেও হবে না, সে নিজেই আপনাকে অ্যাপ্রোচ করবে যে তোমার তার 1 বছর আছে, ওকে 1 বছর পরে এপ্লাই করো, ব্লা 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 আচ্ছা, এরকম আর কি। আচ্ছা, ওকে, সো প্রফেসর খোঁজা শেষ, আমরা তার ইমেলও পেয়ে গেলাম, এখন হচ্ছে আমরা হুম, ইমেল করব। তো ইমেলটা কিভাবে লিখবো, এখানে কয়েকটা মানে কমন থিওরি আছে, যেটা হচ্ছে আমরা বিলিভ করি যে প্রফেসররা 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে নেয় সে আপনার ইমেলটা পড়বে কিনা এবং সে আপনার এসওপি পুরোটা পড়বে কিনা। সো হুম, হুম, স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট এবং আম, আপনি কি লিখতেছেন, ইমেল খুব বেশি বড় করলে ঝামেলা, আবার একদম এত হ্যাঁ, ছোট মানে করা যাবে না যাতে সে বুঝতেই পারলো না যে আপনি কি বুঝাইতে চাইলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। অনেকে বলে যে ইমেইলে একটা এসের মতো লিখতে, অনেক বড় করে লিখতে, তাহলে নাকি প্রফেসররা অনেক খুশি হয়। না 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 না, এটা ভুল কথা। আমি ইট টোটালি ডিপেন্ডস, রুমার। ইট ডিপেন্ডস। না আমি যখন প্রথম ইমেল করতাম 2020 সালে হ্যাঁ, 21 সালে, তখন আমি অনেক লম্বা লম্বা ইমেল লিখতাম, মানে আমি এত বড় ইমেল লিখতাম, মানে আমার ওয়ার্ড এমন আচ্ছা, হয় 1-1.5 পেজ হয়ে যেত। তখন আমি রিপ্লাই পাইছি, বাট আমার কাছে ওইটা মনে হয়েছে কি কোনো প্রফেসর এত ধৈর্য নিয়ে পড়লেও এটা ভালো না, হুম, কারণ এরা এরা এত ব্যস্ত থাকে অনেক সময় দেখা যায় যে ধরেন সে এত বড় ইমেল দেখে ইগনোর করবে। হ্যাঁ, তো ওকে, আমি একটা ইমেইল শেয়ার করি এখন, আমার লেখা ওকে, দেখা যাচ্ছে। জি, জি, এবার আসি হচ্ছে ইমেইল সাবজেক্ট, আপনি ইমেইল সাবজেক্ট কি দিবেন। ধরেন হুম, হুম, আপনি আপনি এখন থার্ড ইয়ারে পড়তেছেন, আপনি তার একটা পেপার হ্যাঁ, নিয়ে হচ্ছে কথা বলবেন, ওইটার ইমেইলের সাবজেক্ট লাইন একরকম হবে, আর এখন না আপনি ডিরেক্টলি প্রফেসর করতেছেন সেটার ইমেল মানে সাবজেক্ট লাইন আরেক রকম হবে। যেমন এটা খুবই কমন একটা টপিক, মানে সাবজেক্ট লাইন প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট, এটা হচ্ছে অনেকেই দেয়, খুবই কমন। হ্যাঁ, তো এটাকে হচ্ছে একটু লাইক একটু ক্রিয়েটিভ করার জন্য আমি হচ্ছে এরকম দিছিলাম যে এক্সপ্লোরিং পিএইচডি অপরচুনিটিস ইন ইউর রিসার্চ ল্যাব। হুম, হুম, আমার কাছে মনে হয়েছিল যে এইভাবে এক্সপ্রেস করলে মনে হয় ভালো হয়। ওকে, আচ্ছা, আমি 2টা ইমেল নিয়ে কথা বলবো, একটা ইমেল খুব বেশি শর্ট এবং একটা ইমেল হচ্ছে একটু বড়। আচ্ছা, এই ইমেলটা যেটা হচ্ছে আমি এখানে এই আপনার বুদাপেস্টে আপনার বিএমই তে যে প্রফেসরের আন্ডারে এখন আমি পিএইচডি করতেছি তাকে পাঠাইছিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আমি কি, আচ্ছা প্রথমে তাকে আমি গ্রিটিংস দিলাম, ওকে ভালো আছেন, এরপর আমি ডিরেক্টলি সরাসরি আমার নামে চলে গেছি এবং হুম, আমার এবং আমি ধরেন মাস্টার্স করছি কোত্থেকে সেটা, এবং মাস্টার্সের সিজিপিএ কেন হচ্ছে উল্লেখ করছিলাম বিকজ আমার মাস্টার্সের সিজিপিএ ভালো ছিল, এটা অনেকেই হচ্ছে এখানে উল্লেখ করতে বলবে না, তবে যদি মনে হয় যে আপনার সিজিপিএটা অনেক বেশি ভালো তাহলে উল্লেখ করা যেতে পারে আর কি। আচ্ছা, যেমন আমি এখানে আমার ব্যাচেলরের সিজিপিএ উল্লেখ করিনি বিকজ আমার ব্যাচেলরের সিজিপিএ ভালো ছিল না, জাস্ট তাকে আমি এক লাইনে জানাই দিচ্ছি আমি কোত্থেকে ব্যাচেলর করছি এবং কোত্থেকে মাস্টার্স করছি। হুম, ওকে, হুম, এরপরে এত ভনিতায় না গিয়ে তাকে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি বিকজ আমি তখন আমার অ্যাপ্লিকেশন টাইম শুরু হয়ে গেছে, আমি চাচ্ছিলাম যে আমার ইনস্ট্যান্স সুপারভাইজার লাগবে, তাকে আমি হুম, লিখে দিয়েছি যে আমি ইন্টারেস্টেড পিএইচডি করতে এবং ফল হুম, 2025 এবং হচ্ছে আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাই, এবং আহ, এই আপনি যখন কোনো একটা ফান্ডেড স্কলারশিপ অ্যাপ্লাই করবেন ফর এক্সাম্পল সিএসসি বা হচ্ছে যে হাঙ্গেরি গভর্নমেন্ট মানে হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ, এখানে প্রফেসরদের কোনো ফান্ড করতে হয় না। সো একটু আচ্ছা, নামটা মেনশন করে দিলে হয় কি ও বুঝবে আচ্ছা একে আমার এগ্রিমেন্ট লেটার দিলে ভালো, কারণ আমার কাছ থেকে ফান্ড যাচ্ছে না। ইউএসএ তে যেটা হয়, আমরা যদি ইউএসএ তে বা ইউকে তে অ্যাপ্লাই করি ফান্ডগুলো যখন প্রফেসর থাকে তখন সে আপনাকে অনেক হিসাব কিতাব করে রিপ্লাই দেবে, কারণ টাকাটাও নিজের রিসার্চ ফান্ড থেকে যাবে, বাট এরকম ইয়েস, স্কলারশিপ টাকা দিয়ে আপনাকে গভর্নমেন্ট। সো
তার কিছু যায় আসে না গভর্নমেন্ট টাকা দিল কি দিল না, সে আপনার প্রোফাইলটা একটু ভালো মনে করলে সে আপনাকে এগ্রিমেন্ট এটা দিয়ে দিবে। সো কোন স্পেসিফিক সরকারি স্কলারশিপ অ্যাপ্লাই করলে আমি সাজেস্ট করবো যেটা নামটা লিখে দেওয়ার জন্য যে আমি এখানে অ্যাপ্লাই করতে চাই। ওকে, আচ্ছা আচ্ছা এরপরে তাকে একটু 2-1 লাইনে জানানো যে আমি কোত্থেকে হচ্ছে তাকে পাইলাম। এবং হাঙ্গেরিতে যেটা হয়, আমরা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করার আগে একটা পোর্টাল আছে যেখানে হচ্ছে এই বছর ওরা কি কি রিসার্চ টপিক অফার করছে সেগুলো লেখা থাকে। আমরা ওইখান থেকে হচ্ছে দেখতে পারি যে এইবার হাঙ্গেরিতে কি কি টপিক আছে। হ্যাঁ, আচ্ছা তো দেখেন আমি এখানে লিখি যে আমি আপনার রিসার্চ প্রোফাইল দেখছি, লাইক আই রিভিউড অ্যান্ড আপনার প্রপোজ টপিক, মানে যে আমি বলতেছিলাম যে অনেক প্রফেসরদের প্রোফাইলে আপনি লেখা দেখবেন যে সে কারেন্টলি এটা নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তো দেখেন আমি এখানে লিখছি যে আই হ্যাভ রিভিউড ইউর প্রপোজড রিসার্চ টপিক। ওকে, অন হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচারাল ফর্ম ফাইন্ডিং। তার মানে সে বুঝবে যে ওকে, তার মানে এই ছেলে আমার প্রোফাইল নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করেই আমাকে ইমেল করছে, জাস্ট খামোখা একটা ইমেল করে দেয় নাই। ওকে, yes, এরপর থেকে উনি okay, যেটা হচ্ছে আমার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে এবং অ্যালাইন করার পরে তাকে আমি সব বললাম, আমার এক্সপেরিয়েন্স, আমার নাম বললাম, আমি কোথেকে ছিলাম সেটা বললাম, আমি কি করতে চাই সেটা বললাম, তার রিসার্চ প্রোফাইল দেখছি, আমার সাথে অ্যালাইন করে সেটাও বললাম। কিন্তু এই টপিকের জন্য আমি কেন ফিট, আমি জাস্ট ইমিডিয়েটলি তার পরের লাইনে দেখেন বলছি যে আমার 5 বছর অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জব করার এক্সপেরিয়েন্স আছে। ওকে, আমি যখন ইমেলটা লিখলাম তখন আমার পাবলিকেশন ছিল 4টা। তো আমার 4টা পাবলিকেশন আছে, 2টা আন্ডার রিভিউতে আছে এবং আমার সেভারাল কনফারেন্স প্রেজেন্টেশন আছে, আই মিন কনফারেন্স পেপার আছে। ওকে ফাইন, আপনি একদম 1 লাইন 2 লাইনের মধ্যে আপনার মানে আপনার স্ট্রং পজিশনটা তার কাছে তুলে ধরলেন। ওকে, yes, এরপরে যেহেতু আমরা সফটওয়্যার বেসড কাজ করি অনেক, তো তার জানতে প্রশ্ন হতে পারে যে এই ছেলে কি কি সফটওয়্যার জানে, তাকে আমি লিখে দিয়েছি যে আই এম প্রফিসিয়েন্ট ইন লাইক সেভারাল সফটওয়্যারস, কয়েকটা নাম উল্লেখ করে দিছি। তো দেখেন এখানে প্রথম প্যারাগ্রাফে আমি হচ্ছে আমার পরিচয় দিচ্ছি, আমার একাডেমিক পরিচয় এবং আমি কি করতে চাচ্ছি এখন। সেকেন্ড প্যারাগ্রাফে আমি তার রিসার্চ নিয়ে কথা বলছি। অন দ্য আদার হ্যান্ড এই প্যারাগ্রাফেও আমি উল্লেখ করছি যে ঠিক এটার জন্য কেন আমি ফিট। yes, আপনার কোয়ালিফিকেশন আপনি একই লাইনে আর কি একই প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ, এরপরে লিখছি লাইক আই উড লাইক টু নো ইফ ইউ আর অ্যাকসেপ্টিং নিউ স্টুডেন্টস। আমি তো জানি সেই স্টুডেন্ট নিবে, কারণ আমি তার প্রোফাইলে লেখা দেখছি যে সেই স্টুডেন্ট নিচ্ছে। তারপরে জিজ্ঞেস করা, তারপর লিখেছি যে আমি আমার সিবি অ্যাটাচ করে দিচ্ছি আপনার জন্য। তো যেটা করব আমরা হচ্ছে সিবি অ্যাটাচ করলে আমি কি পড়াশোনা করছি, আমার আইএলটিএস স্কোর কত, আমার পাবলিকেশন আছে কিনা সেটা আমার সিবি দেখেই সব জেনে যাবে। এরপর যদি তার কিছু লাগে সে আপনাকে রিপ্লাই দিবে। তো শুরুতেই সিবির সাথে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, আইএলটিএস এগুলো এত কিছু আপলোড করার কোনো দরকার নেই। আপনি জাস্ট একটা পারফেক্ট সিবি আপলোড করবেন। এরপর যদি কিছু তার লাগে সে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এখন আমাকে এটা পাঠাও। যেমন এই প্রফেসর এই ইমেলের পরে সে আমাকে রিপ্লাই দিয়েছিল যে তুমি হচ্ছে তোমার সবগুলি পাবলিকেশন আমাকে পাঠাও, ফুল মানে পেপারস। তাকে আমি সব পাঠাইছি, পাঠানোর পরে সে আমাকে বললো যে তার 2টা পেপার দিল যে কেমন তুমি এই পেপার 2টা পড়ো। পড়লাম, পড়ার পরে সে হচ্ছে আমার সাথে একটা মিটিং করলো। প্রফেসর খুবই ভালো, খুবই অমায়িক মানুষ, এর সাথে আমার অনেকবার মিটিং হয়েছে চান্স পাওয়ার আগেই। তো তখন আমরা মিটিং করছি, সে আমাকে জানার চেষ্টা করছে, সে তার বিষয়ে কি নিয়ে কাজ করছে আমাকে জানার চেষ্টা করছে, আমি কি পারি না পারি এইগুলো আর কি। তো যখন সে আপনার প্রতি ইন্টারেস্ট হবে তখন সে আপনার কাছে মানে চাইবে যে তুমি এই ডকুমেন্টস দাও বা সেই ডকুমেন্টস দাও। আচ্ছা আচ্ছা সো আমার এটা কাছে ছিল মনে একটা হয় শর্ট ইমেল। হ্যাঁ, এবং ইমেল এর থেকে বেশি শর্ট হয়ে গেলে আপনি হচ্ছে আবার নিজেকে এক্সপ্রেস করতে পারবেন না। সো হ্যাঁ এইটা একটা হ্যাঁ আইডিয়াল লেন্থ আর কি। জি, এবার আরেকটু বড় একটা ইমেল দেখাবো যেটা এর থেকে হচ্ছে একটুখানি lengthy- জি আপু। এর থেকে একটুখানি লেন্দি হবে নেক্সট হ্যাঁ ইমেলটা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওটা একটু লেন্থি হওয়ার পিছনে কারণ আছে, বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। এখানে যেটা করেছি দেখেন, আমি সেম জিনিসগুলোই রাখছি, মানে আমার লাস্ট এবং ফার্স্ট প্যারাগ্রাফ সেমই হবে। এখানে যেটা করেছি আবার এটাও যে শুরুর দিকের ইমেল ছিল, তো তখন হচ্ছে এই যে এখানে আমি আমার আইএলটিএস স্কোর লিখে দিছি, আমার মাস্টার্সের স্কোর লিখে দিছি। এটা দরকার নাই, কারণ সে আপনার সিভি থেকে সব বুঝে যাবে। হ্যাঁ আলাদা কিছু হলে এই পেপারটায় দেখেন এখানে হচ্ছে তাকে আমি লিখে দিচ্ছি এই যে এটা আমি বোল্ড করে দেই। ডিউরিং মাই মাস্টার্স আমি হচ্ছে আপনার কিছু পেপার পড়ছি যেগুলো আমাকে অনেক হেল্প করছে বা হেল্পফুল ছিল, স্পেশালি এই 2টা। এখানে আমি তার 2টা পেপারের কথা উল্লেখ করে দিছি। ওকে, স্পেসিফিকলি হ্যাঁ, এইটা উল্লেখ করলে যেটা হবে উনি বুঝবে যে না ওই ছেলে জেনেরিক ইমেল করতেছে না, সে অবশ্যই আমার ব্যাপারে জেনে বুঝে এসে তারপরে ইমেল করছে। আদারওয়াইজ এরকম আমার স্পেসিফিক 2টা পেপারের নাম সে মানে উল্লেখ করতো না। এবং এই ফরম্যাটটা আমাকে অনেক হেল্প করছে চায়নাতে স্পেশালি, এবং আমি যাদেরকে এই ফরম্যাট দিছি মানে এটা একদম গুলির মতো কাজ করছে, ট্রাস্ট মি। কারণ আচ্ছা হচ্ছে এটা ধরুন
ফর এক্সাম্পল আমাকে যদি কেউ একটা ইমেল করে এবং সেখানে সে আমার 2টা পেপারের নাম উল্লেখ করে দেয়, তো আমার দেখলেই মন ভালো হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম আরকি। এবং সে এমন না যে বুঝবে যে না, টাইম নিয়ে আমার পেপার সে পড়েছে, সে জানে। রাইট, হ্যাঁ। এবং আপনার আপনার পেপারের টাইটেল দেখলে বুঝে যাবেন পেপারটা আপনার সাথে যাচ্ছে কি যাচ্ছে না। আপনি যখন ইমেল করবেন তখন তো আপনাকে অনেক ইমেল লিখতে হবে। লাইক এমনও গেছে আমি টানা সারারাত বসে ইমেল করছি। সো ওই সময় আসলে এসব পড়ার সুযোগ থাকে না, হ্যাঁ? বাট আপনি আপনার টাইটেলটা দেখলে বুঝে যাবেন যে আপনি এই বিষয়ে আপনার সাথে যায় কি যায় না। তো আপনি লেখার সময় লিখে দিলেন নট লাইক দ্যাট যে আপনার এখনই ফুল পেপার পড়তে হবে। ফুল পেপার কখন পড়বেন? যখন প্রফেসর আপনাকে মিটিং এর জন্য কল করবে, আপনি মিটিং এ বসার আগে পেপারটা পড়ে নিবেন যেন সে আপনাকে জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় এড করি। এটা আমাদের টপিকের বাইরে, তারপর এখন বলে দেই। যদি কোনো পেপার নিয়ে আপনি কোনো মানে স্টাডি করেন, পেপার থেকে আমাদের কয়েকটা জিনিস মানে ধারণা রাখতে হবে যেটা হচ্ছে প্রফেসর আস্ক করতে পারে। ফর এক্সাম্পল সে কি নিয়ে কাজ করছে? সে কাজটা কিভাবে করছে? আই মিন মেথোলজি, মানে কি নিয়ে কাজ করেছে মিনস লাইক অবজেক্টিভ কি ছিল পেপারটার, এবং মেথোলজি সে কিভাবে কাজটা করেছে, এবং আউটকামস লাইক ফাইন্ডিংস কি ছিল পেপার থেকে। সেকেন্ড হচ্ছে রিসার্চ গ্যাপ, আই মিন ওই পেপারটার মধ্যে কাজটা সেইভাবে করেছে বাট কাজটা অন্যভাবে করলে ভালো হইতো কিনা বা অন্য কিভাবে করা যেত, ওইটার একটা মানে ধারণা রাখা যেন সে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা ঠিক আছে কামাল তুমি তো এই পেপারটা পড়ছো, তোমার কাছে কি মনে হয় এই পেপারটার রিসার্চ গ্যাপ কি আছে? তখন যেন আমি বলতে পারি যে প্রফেসর আপনি তো এই কাজটা এভাবে করছেন, আমার কাছে মনে হয় এটা কি একটু ওইভাবে ট্রাই করা যেত বা এটার সাথে এইটা অ্যাড করা যেত কিনা, এরকম বিষয়টা আর কি। ওকে, এখানে যেটা আমি করছিলাম এটা আমার শুরুর দিকে লেখা একটা ইমেল, সেখানে আমার সিভি, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আর সার্টিফিকেট, পাবলিকেশন যেগুলো দুনিয়া সব অ্যাড করে দিছিলাম। এত কিছু দরকার নাই, জাস্ট সিভিটা অ্যাড করে দিলেই হবে। ইন দ্যাট কেস আমি বলবো এই ইমেলটা, এই যে আমার লাস্ট প্রথমে যে ইমেলটা দেখাইছি এটা ভেরি পারফেক্ট। হ্যাঁ, জাস্ট এটার সাথে যদি আরেকটু কিছু অ্যাড করতে চাই তাহলে হচ্ছে আমরা পেপারের নাম দুটো অ্যাড করে দিতে পারি। এটার সাথে যদি প্রফেসরের পেপারের নাম অ্যাড করে দিই তাহলে জিনিসটা আরো আকর্ষণীয় হবে, তার কি আকর্ষণীয় হবে এবং হ্যাঁ লেন্থ খুব বেশি হবে না। হ্যাঁ, এন্ড বাকি ইনফরমেশন সে হচ্ছে সিভি থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ, সে যদি আপনার ইমেল দেখে সেই ইন্টারেস্ট ফিল করে সে আপনার সিভি মাস্টার দেখবে। এবং আরেকটা বিষয়, ধরেন আপনার আইএলটিএস আছে কিনা, আপনার একাডেমিক রেজাল্ট ভালো কিনা, মানে এই কনফিউশন ক্রিয়েট হবে না বিকজ এখন তো অনেক কম্পিটিশন। সো যারা প্রফেসরকে রিচ করে তারা ওইভাবে প্রিপারেশন নিয়ে তারপরে রিচ করে। সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যে আমি তো প্রফেসরকে আমার আইএলটিএস স্কোর লিখলাম না, আমি তো তাকে আমার রেজাল্ট জানালাম না, সো সে কি ভাববে বা সে জানে কিনা। এটা ওরা জানে যে যারা আমার পর্যন্ত পৌঁছতে পারছে তার মানে সে মানে শক্তভাবে প্রিপারেশন নিয়েই বসছে। ওকে দেন, তাহলে আমরা দুই টাইপের ইমেইলের ফরম্যাট পেলাম। ইয়েস, আচ্ছা আমরা প্রফেসরকে রিচ করলাম। আমাদের প্রফেসর রিচ করা শেষ। আমরা প্রফেসরকে ফার্স্ট অফ অল আমরা খুঁজে বের করেছি, এখন হচ্ছে আমাদের প্রফেসর রিচ করা ডান, আমাদের ইমেইলের কাজ ডান। ওকে, আমাদের এর পরের টপিক ছিল হচ্ছে আমাদের এর পরের টপিক হচ্ছে রেজিউমে, এসওপি, রেকমেন্ডেশন লেটার এটসেট্রা। ওকে, আমি রেজিউমেতে যাচ্ছি। আচ্ছা, রেজিউমে নিয়ে হচ্ছে একটা বিশাল কথাবার্তা মানে বলার আছে। আমরা ইউজুয়ালি হচ্ছে ধরেন ইউরোপাস সিভি যখন করি, ইউরোপাসের কথা উল্লেখ করতেছি এই কারণ হচ্ছে ইউরোপের সুযোগ বেশি। সো ইউরোপের ডিফারেন্ট কান্ট্রিগুলো যখন আমরা অ্যাপ্লাই করি আমরা চেষ্টা করি যে ইউরোপাস সিভি বানানোর জন্য। ইনফ্যাক্ট বাংলাদেশেও এখন অনেক ইউরোপাস সিভি বানায়। তো ইউরোপাসের ওয়েবসাইট থেকে ইউরোপাস সিভি বানালে যেটা হয় ওইটা হচ্ছে আপনার এত কি বলে এত কনজেস্টেড থাকে এবং এত মানে হিজিবিজি লাগে দেখতে, ওটা মানে আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়েছে। এরপর যেটা আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম, যেহেতু আমি হচ্ছে বিভিন্ন দেশে ট্রাই করতেছিলাম, ইউরোপাস আবার হচ্ছে ইউএসএ তে একটু ঝামেলা করে বা দেখা যায় আবার ইউএসএ জন্য একটা ফরম্যাট করলে সেটা ইউরোপে ঝামেলা করবে। তো আমি চেষ্টা করতেছিলাম যে এরকম একটা ফরম্যাট বানানোর জন্য যেটা আমি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো, যেটা হচ্ছে আমার কি ইউরোপাস না এর জন্য রিজেক্ট করতে পারবে না, বা ইউরোপের বাইরে কোনো দেশে অ্যাপ্লাই করলে যেন সেটা রিজেক্ট করতে না পারে। তখন হচ্ছে কিছু লাইক পিএইচডি স্কলারশিপ উইনার এরকম সিনিয়র ভাই ব্রাদারদের কয়েকটা সিট আমি ম্যানেজ করলাম, ইনক্লুডিং ইউরোপাস লাইক এন্ড নন ইউরোপাস। এরপরে যেটা আমার কাছে মনে হয়েছে যে ইউরোপাস সিভি হচ্ছে লাইক নাথিং বাট টেবুলার ফরম্যাট। মানে আমরা নর্মাল সিভি আগের দিনে মানে যেরকম লিখতো ওইটাকে তাই একটা টেবুলার ফরম্যাটে নিয়ে আসছে। এরপরে ফাইনাল আমি হচ্ছে এই সিভিটা হচ্ছে রেডি করছিলাম, যেটা আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে আপনার সব জায়গাতেই খাটানো যাবে। আপনি ইউরোপে অ্যাপ্লাই করলে ইউরোপাস হিসেবেও চলবে, আপনি ইউএসএ অ্যাপ্লাই করলে ইউএসএ তেও চলবে, বাংলাদেশে চলবে, চায়না তো আমি চালে আসছি। সো আমার দিক থেকে এটা হচ্ছে আমার কাছে খুব ভালো মনে হয়েছে, একটা কমন সিভি এবং
আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাকে ফাইনাল করছিলাম, এবং এখন যদি আমার কাছে কেউ সিভি নিয়ে কোনো সাজেশন চায়, আমি কাউকে সিভি দিলে আমি সিভিটা পাঠাই দেই। আমার পয়েন্ট অফ ভিউতে এটা ভালো, লাইক নট লাইক দ্যাট যেটা বেদ বাক্যের মতো ভালো হইতেই হবে। সো ম্যান্ডেটরি কিছু না যে না এটাই ভালো, বিষয়টা এরকম না, আমার কাছে ভালো লাগছিল আর কি। ওকে, হ্যাঁ এবার আপনার পার্সপেক্টিভে ইটস আ রিয়েলি গুড সিভি। হ্যাঁ, এবং আমি অনেক ভালো ভালো জায়গাতে, যেমন আমি যেখানে পিএইচডি করতেছি, বিএমই হাঙ্গেরি ইউরোপের মধ্যে ছোট দেশ হলেও বিএমইর একটা আলাদা রেপুটেশন আছে। লাইক এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বুয়েটের মতন সেন্ট্রাল ইউরোপে। সো ওখানকার প্রফেসর বা ওই ইউনিভার্সিটি যখন আমাকে চুজ করছে, সো এই সিভি নিয়ে আমার কোনো ডাউট নাই, বা সাংহাই যখন এই সিভি চুজ করছে, সো এটা নিয়ে আমার রিয়েলি কোনো ডাউট নাই। ডেফিনেটলি ইয়েস। ওকে, এখানে এই সিবিটা হচ্ছে আমি জাস্ট একটু দেখাই দিই। এখানে কিছু টেবিল ক্রিয়েট করা আছে, সাধারণত এরকম করে সাজানো যেত না। আমি এটা পরে হচ্ছে নো বর্ডার করে দিচ্ছি, জাস্ট একটু দেখানোর জন্য আমি বর্ডারগুলো ওপেন করি, যাতে হচ্ছে যারা দেখবে তারা বুঝতে পারে যে এটা কিভাবে করা আসলে। ওকে, এত ডিটেইলসে কেউ দেখাবে না, আই হ্যাভ টু সে দ্যাট। আর হ্যাঁ, এর জন্যই আমি তো শুরুতে বললাম যে আমি আসলে ওই প্রফেশনাল পিপিটি বা ওভাবে করতে চাই না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার ছবি, আমার ডকুমেন্টস গুলো দেখাই। ওকে, ডেফিনেটলি, মানে এত পার্সোনাল হয় কি। ওকে, এরপর আপনি যদি দেখেন এখানে আমি এইভাবে টেবিল করে মানে লেখার পরে দেন আমি টেবিলটা জাস্ট হচ্ছে নো বর্ডার করে দিচ্ছি। ইউরোপার সিবি গুলা এইভাবে থাকে আসলে, বা টেবুলার, এবং এইটার পিছনে ইভেন ধরেন ইউএসএ তো অন্য একটা দেশ, এরপর ওরা হচ্ছে এই সিবি কেন পছন্দ করবে, আপনি কোনো হ্যাসল ছাড়া, কোনো খোঁজাখুঁজি করা ছাড়া, ওর যা যা জানতে চাইবে একজন ইভালুয়েশন কমিটির মেম্বার, যা যা জানতে চাইবে সেটা আপনি অ্যাট এ গ্ল্যান্স একবার সিবি দিকে চোখ মেলে তাকালে আপনি সব বুঝতে পারবেন। ওকে, এইবার আসি, ধরেন এখানে আমার নাম লিখলাম। যেহেতু যখন আমি এই সিভিটা বানাইছি তখন হচ্ছে আমি কয়েকটা স্কলারশিপ হোল্ডার ছিলাম, তো এটা লিখে দিছি। এটা হচ্ছে কাইন্ড অফ সেলফ ডিক্লারেশন বলতে পারেন, বা আপনি বলতে পারেন বাংলায় নিজের ঢোল নিজে পেটানো, বাট ইটস ওকে। ভালো কিছু থাকলে সেটা জাহির করতেই পারেন। এটা ডেফিনেটলি আপনার নিজের জন্যই ভালো হবে। এবং এটা হচ্ছে ধরেন আপনি আপনার নিজের নামের পরে টাইটেল যোগ করে দিচ্ছেন, ইটস ওকে। তো আমি এখানে সিএসসি স্কলার, এসি স্কলার, এবং বাংলাদেশে যেই আইবি ছিল, আমি আইবি মেম্বার, আমি বাংলাদেশে জব করছি, সো আমি একজন বাংলাদেশের অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার ছিলাম, রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার। সেটা বোঝানোর জন্য আমি এখানে নিজেকে 3টা বিশেষণে বিশেষিত করলাম। ঠিক আছে, এরপরে এটা খুবই জরুরি, যদি আপনার পেপার থাকে 2-1টা, তাহলে তো সেটা আমরা গুগল স্কলার আপলোড করি বা রিসার্চগেটে আপলোড করি। তো এই স্কলার যদি এই প্রোফাইলগুলি থাকে, আমি বলবো যে যদি কোনো পেপার নাও থাকে তারপরেও এই প্রোফাইলগুলি থাকা উচিত। আচ্ছা, সেটা হচ্ছে লিংক অ্যাড করে দিচ্ছি। এখানে অনেকে যেটা করে ফুল লিংকটা দিয়ে দেয়, ওটা খুবই বিশ্রী দেখায়। ওটা না করে আমি জাস্ট গুগল স্কলার লিখে আমি এখানে, হ্যাঁ, এই যে আপনার এডিটে গিয়ে আমি এখানে লিংকটা অ্যাড করে দিচ্ছি। আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিচ্ছি, আমি আমার রিসার্চগেট দিয়ে দিচ্ছি। এরপর আমি জাস্ট আমার আপনার ব্যাপারে সব একদম শুরুতেই জানতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা দিলাম, আমার ফোন নাম্বার দিলাম, দেন এখানে আমি আমার হোম টাউন কই, লাইক ফরিদপুর বাংলাদেশ, এবং আমি এখন কোথায় আছি, সাংহাই চায়না। ওকে, দ্যাটস ইট। এখানে আপনার বার্থ ডেট, আপনার জেন্ডার, আপনার ছবি, এগুলো দিয়ে ওদের কোনো কাজ নাই, এবং এখন আননেসেসারি। এবং এই 2026 সালে এসে আপনি যখন আপনার সিভির মধ্যে আপনার এই লাইক কি বল ইউজলেস কথা অ্যাড করবেন, এবং ওরা খুবই বিরক্ত হয়। সো আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ডিটেলস, সিবি, আপনার ইভেন আপনার পাসপোর্ট নাম্বার কিছু দরকার নাই এখানে, জাস্ট আপনার একাডেমিক্যাল জিনিসপত্রগুলো দিবেন। এবং এখানে এই ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এই কারণে দিবেন যেন তারা চাইলে আপনি খুব ইজিলি রিচ করতে পারেন। এরপরে স্টাডিজ অ্যাপ্লাইড ফর, এটা খুব কম সংখ্যক সিবিতে আমি দেখছি, বাট এটা খুবই ম্যান্ডেটরি আমার কাছে মনে হয়েছে, যে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে দেওয়া। এবং এটা একটু মাথায় রাখা যে লাইক এটা যদি আপনি প্রতিবার চেঞ্জ করতে হবে, কারণ আপনি যখন ডিফারেন্ট সাবজেক্ট অ্যাপ্লাই করবেন, যদি সেম সাবজেক্ট হয় তাহলে তো কোনো প্যারা নাই, আপনি সেম সাবজেক্ট অ্যাপ্লাই করতেছেন, আপনি একটাই শব্দ দিতে পারবেন। তো এটা সবথেকে ভালো হয় কি, ধরেন আপনার এই পার্টটা তুলে দিয়ে হচ্ছে একটা সিবি রাখা, যেটা আপনার যদি ইমার্জেন্সি কোথাও লাগলো আপনি দিয়ে দিলেন, আর এই পার্টটা রেখে সিবি রাখা, যখন আপনার হাতে সময় আসছে আপনি এখানে সুন্দর করে আপনার প্রতিটা অ্যাপ্লিকেশন ওয়াইজ এটা চেঞ্জ করে দিলেন। ওকে, এরপরে হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। যেহেতু হচ্ছে আমি পিএইচডি অ্যাপ্লাই করছি, সো আমি জাস্ট মাস্টার্স ব্যাচেলর দেই নাই, সিএসসি দেই না, সেটা দরকার নাই। এবং ওদের কোনো দরকার নাই এখানে আপনার সিজিপিএ দেওয়ার, বা আপনার লাস্ট সেমিস্টারে কত ছিল, বা আপনার সিজিপিএ কতগুলো দেওয়ার কোনো দরকার নাই, বিকজ সে যখন আপনার প্রোফাইল নিয়ে বসছে সে ওইগুলো জেনেই বসছে, কারণ আপনি আপনার অন্য একটা সেকশন আপনি আপনার ডকুমেন্টস আপলোড করতেছেন, সে সেখান থেকে দেখবে। এখানে দিয়ে শুধু এটাকে অনেক মানে বেশি ওয়ার্ড বানায় লাভ নাই।
ওকে, আচ্ছা আচ্ছা, যত শর্ট পারা যায়। হ্যাঁ যত শর্ট। এখানে যেটা আমি করছি দেখেন, আমার কোর্স স্টার্ট থেকে এন্ডিং এর ডেট দিচ্ছি। এখানে সিটি এবং কান্ট্রি, আমার কোর্সের নাম, আমার ইউনিভার্সিটির নাম, আমার থিসিস টপিকটা। ওকে, এখানে এসে আমার কোর্সের নাম, ইউনিভার্সিটির নাম, আমার থিসিস। এখানে আমি কবে শুরু করছিলাম, কবে শেষ করছিলাম, ঢাকা, বাংলাদেশ। এবং যদি আপনার কোনো প্রফেশনাল ট্রেনিং নেওয়া থাকে, যে ট্রেনিংটা আপনার রিলেটেড টু আপনার সাবজেক্ট, সেটা এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, যেমন আমার আইবি থেকে ট্রেনিং কোর্স করা ছিল 2টা, আমি সেই 2টা অ্যাড করে দিছি। আচ্ছা তো এখানে হচ্ছে আপনি যত মানে ইউনিভার্সিটির নাম, আপনার মেজর, মানে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, থিসিস টপিক, দ্যাটস অল। এর বাইরে অন্য ইউজলেস ডকুমেন্ট মানে জিনিসপত্র অ্যাড করে কোনো মানে দরকার নেই। ইয়া ওকে, কনফিউজ করার দরকার নেই আসলে। হ্যাঁ, কনফিউজ করা দরকার নেই। এবং যখন অনেক হিজিবিজি দেখবে ওদের মানে ওরা তো অনেক হ্যাঁ। প্রোফাইল ইভালুয়েট করে, ওরা এত ডিটেলস কিভাবে দেখবে? তখন সে হয়তো আপনাকে একটা মানে অ্যাজ ইউজুয়াল জেনারিক একটা মার্কস দিয়ে দিবে। ওরা তো মানে মার্কিং করে প্রত্যেকটা ক্রাইটেরিয়ার উপরে, লাইক সিভির জন্য মার্কিং দেয়, লরের জন্য মার্ক দেয়, লাইক লেটার অফ রেকমেন্ডেশন, এবং হচ্ছে এসওপির জন্য মার্ক দেয়। তখন দেখা যাবে আচ্ছা ঠিক আছে, 5 এর মধ্যে ওকে 2 দিয়ে দিলাম। তো আচ্ছা ক্লিন রাখতে হবে, যত ক্লিন রাখা যায়। হ্যাঁ। ওকে, এরপরে দেখা যায় এটা যে বেশি ইনফরমেশন দিলে আইস একদম পাজলড হয়ে যায়, তখন ওরা বুঝতে পারে না আচ্ছা কোথায় মেইন ইনফরমেশন দেয়া আছে। রাইট 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 রাইট। আপনি যদি হচ্ছে আপনি দেখবেন কি আম, মানে আমার কাছে ইউরোপাস সিবি মানে স্পেশালি ওদের ওয়েবসাইট থেকে বানানো যে সিবিটা আমার কাছে মানে খুব বিশ্রী লাগছে, সেটা হচ্ছে ওরা আপনার কাছে অনেক ইনফরমেশন চাইবে, অনেক। আপনি যখন সব ইনফরমেশন দিবেন, আপনি একটু ট্রাই করে দেখেন, আপনি যখন আপনার ব্যাপারে এনাফ ইনফরমেশন দিবেন, এরপরে ওরা আপনাকে যেই পিডিএফ বা যে সিবিটা দিবে, ওইটার দিকে আপনার তাকাইতে ইচ্ছা করবে না, মানে এত হিজিবিজি দেখা যায়। ওকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর পরের পার্ট সেটা স্পেশালি ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য ইম্পর্টেন্ট। সরি, মাস্টার্স এবং পিএইচডির জন্য ব্যাচেলর এটা দরকার নেই, রিসার্চ ইন্টারেস্ট যেন সে আপনার সিভিটা দেখেই বুঝতে পারে যে আপনি কোন ফিল্ডে রিসার্চ করতে ইন্টারেস্টেড। ঠিক আছে, অথবা ব্যাচেলরও দেওয়া যায়, কারণ আপনার তো ব্যাচেলর থিসিস করতে হবে যেন প্রফেসর বুঝতে পারে আচ্ছা এই ছেলে এখন ব্যাচেলরে অ্যাপ্লাই করতেছে, ওকে এখন থেকেই তার রিসার্চ নিয়ে মাথা ব্যথা আছে, তো সে একজন ভালো ক্যান্ডিডেট হতে পারে। ইয়া তো এখানেও সিমিলার, আমি এই যে অল বর্ডার করে, কারণ এগুলো হচ্ছে দেখা যায় যে অনেকেই কমা কমা দিয়ে বসায় দেয়, দেখে বোঝা যায় না যে সে আসলে কি মিন করতেছে। তো এখানে হচ্ছে আমি এইভাবে দিছি, ধরেন আপনার টেবিল করে, তারপরে হচ্ছে এটাকে নো টেবিল মানে লাইক নো বর্ডার করে দিছি। এটা হচ্ছে আমি দেখছিলাম ইউএসএ তে পিএইচডি একটা ভাই ওনার সিবি আমাকে দিছিল, তো ওনার সিবিতে হচ্ছে এইভাবে লেখা ছিল। তো আমার কাছে তখন খুব ভালো ভালো মনে হয়েছিল ব্যাপারটা আর কি, তো ওইখান থেকে অ্যাডপ্ট করা। এরপরে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, আমি 2টা জায়গাতে জব করেছি এবং আমি এখানে 2টা লিস্ট করছি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে আমি আগে করছিলাম এই ভুলটা, যে ধরেন আমি এখানে অস্ট্রিয়াতে জব করেছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে, এরপরে ইমিডিয়েট এরপরে আমি আমার ওই জবের রেসপন্সিবিলিটিস গুলো লিখে দিছিলাম। তারপরে ধরেন এখানে সেফটি কনসালটেন্ট জব করেছি, ইমিডিয়েট এই লাইনের পরেই ওই জবে কি কাজ করতাম সেটা লিখে দিছি। এটা হয় কি আমার সিভি অনেক বড় হয়ে যাচ্ছে এবং অনেক ইনফরমেশন, এটা হচ্ছে খুবই ওরা পাজলড হয়ে যাবে বা ভাল লাগবে না ওদের কাছে। ওকে, এরপর আমি যেটা করেছি, আচ্ছা আমার একটা ইন্টার্নশিপ ছিল, এটা আমি এখানে ইন্টার্নশিপটা লিস্ট করছি জবের মতো, এবং এটা আমি জবে না দেখায় আলাদা একটা সেকশন বানায় দেখাইছি, কারণ ইন্টার্নশিপ করার একটা অন্যরকম ভ্যালু দেয়। কারণ ইন্টার্নশিপ তো স্টুডেন্টসরা করে বেসিক্যালি স্টুডেন্ট থাকা অবস্থায়, তো একজন স্টুডেন্ট ইন্টার্নশিপ করছে মানে ওকে স্টুডেন্ট থাকা অবস্থায় তার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সো এটাকে আমি ডিরেক্ট জব এক্সপিরিয়েন্স না নিয়ে গিয়ে ইন্টার্নশিপের মধ্যে দেখাই দিব। আচ্ছা তাহলে এখন আমার 2টা জব এবং আমার ইন্টার্নশিপে আমি কি কাজ করেছি, যেগুলো আমি করছি বা যেগুলো আমি অ্যাচিভ করছি, ওগুলোই তো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তাই না? এর জন্য দেখেন আমি আমার এখানে আলাদা একটা রিসার্চ এন্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স সেকশন করে, এখানে হচ্ছে আমি আমার মানে আমি প্রফেশনাল লাইফে কি কি কাজ করতে পারি, কি কি পারি না, সেগুলো এখানে লিস্ট করে দিছি। সো এই যে এইখানে আমার প্রথম এবং সেকেন্ড জবে ইন্ডিভিজুয়াল লিস্ট না করে আমি সেটার একটা সামারি করে লিস্ট করেছি, যেটা হচ্ছে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। ওকে আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, মাদার টাং বাঙালি, ইংলিশ, যেমন ধরেন আমার আইএলটিএস ছিল 6.5, ডুওলিঙ্গো ছিল 120, এটা মেনশন করে দিছি। আমি চাইনিজ বেসিক হাই হ্যালো জানতাম, সো আমি সেটা হচ্ছে এখানে উল্লেখ করে দিছি। আচ্ছা এবং এটাও এখানে ঠিক টেবিল করা ছিল, পরে আমি টেবিলটাকে নো বর্ডার করে দিছি আর কি। ওকে যেটা হয় আমাদের আমাদের বাংলাদেশে ইউজুয়ালি আমরা তো সবাই হিন্দি বা উর্দু হালকা পাতলা বুঝি, এই 2টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা আপনি যখন কোনো জব খুঁজবেন, সেটা ফুল টাইম বা পার্ট টাইম, ওই সিভিতে উল্লেখ করা ভালো। বাট আপনার প্রফেশনাল মানে একাডেমিক সিভিতে হিন্দি এবং উর্দু এরকম আহামরি কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, ইভেন চাইনিজও না। বাট চাইনিজ দেওয়ার পেছনে রিজন ছিল যেহেতু আমি চায়নাতে ছিলাম এর জন্য, এবং ইউএসএ তে বা ইউরোপে আপনি অনেক চাইনিজ প্রফেসর পাবেন, সো ওরা হচ্ছে একটু খুশি হবে, ওকে একটু হাই হ্যালো চাইনিজ বলতে পারে, দ্যাটস ওয়াই দিছিলাম।
বাট এখানে উর্দু হিন্দি দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, দেন আননেসেসারি সোজা কথা। হ্যাঁ আননেসেসারি আসলে, কারণ মানে অর্থিত না। আপনি জবের জন্য ট্রাই করে ঠিক আছে, কারণ সারা দুনিয়া জুড়েই তো অনেক পাকিস্তানি এবং হচ্ছে মানে ইন্ডিয়ান কোম্পানি আছে, সেটা ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আমাদের মানে সোজা বাংলায় বলতে গেলে আমাদের সাউথ এশিয়ানদের রেপুটেশন বাইরে অনেক ভালো, তো এর জন্য হচ্ছে মানে এত ঘষা মাজা করে প্রুভ করার দরকার নাই যে আমি একদম পুরা খাঁটি সাউথ এশিয়ান আর কি। ডেফিনেটলি। ওকে, এরপরে আসলাম হচ্ছে আমার সফটওয়্যার স্কিলস। এখানে না অনেক একটা সেকশন অ্যাড করে লিডারশিপ, ম্যানেজমেন্ট, হাবিজাবি। এটা দরকার নেই আপনার একাডেমিক সিভিতে। মানে একজন স্টুডেন্ট শেয়ার এমন কি লিডারশিপ স্কিলই দেখাবে এবং এটাকে মানে পয়েন্ট আউট করে সেকশন দেখায়, ওটার কোনো দরকার নাই। এক্সেপ্ট যদি আপনি সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক এরকম কোনো সাবজেক্ট অ্যাপ্লাই করেন, তাহলে আপনি একটা সেকশন বানাতে পারেন যেখানে হচ্ছে আপনি আপনার লিডারশিপ স্কিলস বা ম্যানেজমেন্ট স্কিলস দেখাতে পারেন। সেটা আমি পুরোপুরি অমিট করে গেছি, যেহেতু আমি এসটিএম সাবজেক্টে ছিলাম ইঞ্জিনিয়ারিং এ। ওটা আমার জন্য খুব একটা জরুরি না এবং ওইটা আমার কাছে মানে কোনোভাবেই নেসেসারি মনে হয় নাই। খুব জেনারিক ওটা লিখে রাখা যায়, কারণ লিডারশিপ স্কিল, গ্রেট লিডারশিপ স্কিল, গ্রেট টিম লাইক টিম ম্যানেজমেন্ট স্কিল এগুলা মানে খুবই ভুয়া কথাবার্তা। যদি আপনার ওইরকম বড় কোনো কোম্পানিতে কাজ করার এক্সপেরিয়েন্স থাকে, তখন আপনি লিখতে পারেন যে আপনি ওই কোম্পানিতে এতজন মানুষকে লাইক ডিল করছেন বা এতজন মানুষের ম্যানেজমেন্ট করতেন, সেটা ডিফারেন্ট জিনিস। বাট একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য ওইগুলো লেখা না লেখা সমান কথা। আচ্ছা রাদার দেন আমি যেটা করলাম, আমি আমার সফটওয়্যার ডিসকাস দিলাম যে আমি কি কি সফটওয়্যার জানি। সেম, আমি আমার প্রথমে কিছু প্রফেশনাল সফটওয়্যার দিয়েছি যেটা হচ্ছে আমার সাবজেক্ট রিলেটেড। এরপরে যেগুলি যেমন পাওয়ার পয়েন্ট, স্প্রেডশিটস, মাইক্রোসফট অফিস, এগুলো এখনকার সব স্টুডেন্টরা জানে। এটা না দিলেও কোনো সমস্যা নাই। বাট যেটা হচ্ছে এখানে একটা লাইন থাকলে দেখতে একটু খারাপ দেখা যায়, এর জন্য হচ্ছে আমি 2টা লাইন করছি আর কি। আচ্ছা আচ্ছা। ওকে, এরপরে দেখেন আমি আমার অ্যাওয়ার্ডস দেখাচ্ছি। আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই লিখবেন। যদি এরকম হয় যে আমার আমার 1টা কি 2টা অ্যাওয়ার্ডস আছে, বাট সেটা স্টিল আমার সাবজেক্টের বাইরে। বাট তারপরেও অ্যাওয়ার্ডস দেখানো ভালো, কারণ হচ্ছে যেহেতু আমার অন্য কিছু নাই। যদি আমার সাবজেক্ট রিলেটেড এনাফ অ্যাওয়ার্ডস থাকে তাহলে আমি নন সাবজেক্টগুলি দেখাবো না। বাট যদি না থাকে তাহলে তখন ইরিলিভেন্ট 2-একটা দেখানো গেলেও যাইতে পারে যে ঠিক আছে আমার 2-একটা অ্যাওয়ার্ড আছে। আচ্ছা আচ্ছা। যেমন এখানে এখানে ধরেন আমি এমপ্লয়ি অফ দ্য ইয়ার মানে আমি আমার অফিস থেকে একটা অ্যাওয়ার্ড পাইছিলাম বেস্ট এমপ্লয়ি হিসেবে, সেটার কথা লিস্ট করছি। আমি একটা ডিবেট কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটা লিখছি। তারপরে আমি চায়নাতে হচ্ছে আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছিলাম, সেটা এখানে মেনশন করছি। দ্যাটস ইট। আপনাদের যদি আরো ভালো ভালো কিছু থাকে, যদি অনেক বেশি হয়ে যায় অ্যাওয়ার্ড, তাহলে আপনি জাস্ট ম্যাক্স 3-4টা দেখাবেন, আধা পৃষ্ঠা বানানোর কোনো মানে নাই আর কি। আচ্ছা আচ্ছা। এরপরে দেখেন এই যে আমি আমার জার্নাল পেপারস একটা লিস্ট করছি, সেখানে আমি আমার নামটা বোল্ড করে দিছি। এখানে হচ্ছে সালে পাবলিশড হয়েছে, আমার রিসার্চ টাইটেল কি ছিল, আমার জার্নালের নামটা কি, এবং ওই যে এখানে একটা ডিওআই নাম্বার বলি আমরা, যেটা হচ্ছে একটা মানে এই লিঙ্কটা কপি করে পেস্ট করলে ব্যাপারটা চলে আসবে। এটা হচ্ছে আপনার একটা ডিজিটাল আইডেন্টিফিকেশন নাম্বার, ওইটা অ্যাড করে দিছি। তো এখানে লিস্ট করে দিলাম কয়েকটা পেপারে। যদি যেমন আমার এখন আরো অনেকগুলি পেপার আছে, বাট এতগুলি পেপার দিলে সিভি বড় হয়ে যাবে, সো আমি আমার প্রমিনেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা দিচ্ছি আর কি। এরপরে চলে আসলাম কনফারেন্স পেপারে। যদি কনফারেন্স পেপার থাকে সেটা ভালো, এটা একটা আপনাকে ভালো সাইন যে আপনি প্রেজেন্ট করছেন, আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো, আপনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করছেন, আপনি অনেক সিমিলার ফিল্ডে অনেক মানুষজনের সাথে দেখা করছেন, এটা অনেক ভালো ভাইব দিবে। সো আমি একটা আলাদা সেকশনে কনফারেন্স পেপার অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি এখানে 2টা দেখাইছি। যেমন যেটা বলতেছিলাম যে ব্লাড ডোনেশন, ধরেন এটা আমার সাবজেক্ট রিলেটেড না, বাট স্টিল এটা একটা সমাজসেবা। হ্যাঁ, সো এটা দেখাইছি। দেখেন আমি আমার এত বছর, আমি 5 বছর জব এক্সপিরিয়েন্স, অনেকগুলি পেপার আছে, আমি মাস্টার্স ডিগ্রি হোল্ডার, বাট স্টিল আমি আমার সিভি 2 পেজের মধ্যেই রাখছি। তো আমার রিকমেন্ড থাকবে হচ্ছে যে আপনি যত যাই কিছু করার না কেন, আপনার সিভি যেন কোনোভাবেই 2 পেজের উপরে না যায়, কারণ একাডেমিক সিভি 2 পেজের উপরে গেলে ওরা বিরক্ত হবে। এখানে দেখেন আমি আমার ওয়ার্ডগুলি মানে 12-তে রাখলে, মানে ওয়ার্ড সাইজ 12-তে রাখলে আমার 2 পেজ পার হয়ে যাচ্ছিল। পরে সেটাকে আমি 11 করলাম, একটু ছোট ছোট দেখা, পরে সেটাকে আমি 11.5 করে দিছি। স্টিল আমি হচ্ছে 2 পেজের মধ্যে রাখার জন্য আমি আমার মার্জিনকে 1 ইঞ্চি থেকে 0.5 করে দিচ্ছি, যাতে আমি স্টিল 2 পেজের মধ্যে রাখতে পারি, কারণ আমি কোনোভাবেই চাই না যেটা 2 পেজের উপরে যাক। হ্যাঁ, ক্রস করুন। হ্যাঁ, খুবই আচ্ছা, স্ট্যান্ডার্ড। যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি হচ্ছে আমাকে আজ করতে পারেন। Yeah, definitely. No, it was really informative ভাইয়া। এত ডিটেইলসে কেউ কখনো বলে না, কেউ কখনো দেখায় না। সো ইয়া, আপনি মোটামুটি সবকিছু কভার করেছেন আমাদের সিবি এর সেকশনটাতে। থ্যাংক ইউ। তাহলে এরপরে হচ্ছে আমাদের মুভিং অন, এখন আমরা হচ্ছে রিকমেন্ডেশন লেটারে যাব।
and SOP? আচ্ছা, আমি 2টা এসওপি দেখাবো। জি। 2টা আচ্ছা, হ্যাঁ, মোটিভেশন 2টা দেখাবো। একটা হচ্ছে আমি যেখানে পড়তেছি বিএমইর জন্য, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমার আরেকটা জায়গা যেখানে আমি হাঙ্গেরিতে আমি এপ্লাই করেছিলাম, বাট সেখানে আমি পড়ি নাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনি একটু দেখবেন পিডিএফ দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে, এভরিথিংস ফাইন। ওকে। এখানে অনেক কথাবার্তা, এত কথাবার্তা বলতে গেলে হচ্ছে অনেক লেন্থি হয়ে যাবে। আমি জাস্ট কোন প্যারাগ্রাফে কি আছে সেটা বলি, ঠিক আছে? এসওপিতে মাস্ট আপনার স্টার্টিংটা একটু একটু ডিফারেন্ট, একটু আনকমন হইতে হবে, যাতে হচ্ছে আপনার প্রফেসরের মানে যে পড়বে তার অ্যাটেনশন সিক করতে পারেন ইন দ্য ভেরি বিগিনিং, হ্যাঁ? Yeah. তো এবং এটা আবার এরকম না যে আপনি খুব ড্রামাটিক কিছু লিখে ফেলেন, পরে আরো বিরক্ত হবে, কারণ এই যে এইসব প্রফেসর একটু ওল্ড থাকে বা একটু স্ট্রেট ফরওয়ার্ড থাকে, তারা অত ড্রামা নিতে পারবে না। তো ব্যাপারটা খুব বেশি ড্রামাটিক যেন না হয়ে যায়। এবং লেন্থ নিয়ে কথা বলি, দেখেন আমি এটা 1.5 পেজের মধ্যে রাখছি। আপনি যদি 2 পেজ লিখেন, আপনি যদি 2 পেজের মধ্যে দুনিয়ার ইনফরমেশন দেন, ইনফরমেশন সে পড়লো না, আপনার দিয়ে তো লাভ নাই। তো 1 পেজের মধ্যে রাখতে পারলে ভালো হয়। আবার অনেক স্কলারশিপ গুলি ওয়ার্ড লিমিটস বলে দেয়, ক্যারেক্টার লিমিটস বলে দেয়, সেখানে তো আপনি তার উপরে যাইতেই পারবেন না। এখানে কোনো ওয়ার্ড লিমিট ছিল না, সো এটা আমি 1.5 পেজের মধ্যে রাখছি। বাট স্টিল যদি হচ্ছে আপনি 1 পেজের মধ্যে রাখতে পারেন, সেটা বেটার। ওকে। এবার স্টার্টিং এ আসি। এই যে এই লাইনটা এখানে না দিলেও হয়, কারণ হচ্ছে এখানে আমি সেই পোর্টালে 2টা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করছি, তো আমাকে নাম লিখে দেওয়া দরকার ছিল, আদারওয়াইজ ওরা বুঝবে না যে আমি কোনটা কোন ইউনিভার্সিটির জন্য দিলাম, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এখানে শুরুতে নিজের নাম, ডিয়ার অমুক, ইউনিভার্সিটির নাম, হাবিজাবি এগুলা লিখে জায়গা নষ্ট করার কোনো দরকার নাই। এটা আপনি জাস্ট প্যারাগ্রাফের মতো করে স্টার্ট করতে পারেন। আপনি যদি ধরেন আপনি কোনো এআই বা চ্যাট জিপিটিকে দিলে ওরা দেখাবে যে শুরুতে আপনার নাম লিখবে, তারপর আপনার অ্যাড্রেস লিখবে, আপনার ইমেইল লিখবে, দেন আপনি কাকে মেনশন করতেছেন তার নাম, ইউনিভার্সিটির নাম লিখবে। এতে আপনার কতগুলো ওয়ার্ড আর জায়গা নষ্ট হবে, এটা কোনো দরকার নাই। আপনি স্টার্ট করতে পারবেন ডিরেক্ট একটা প্যারাগ্রাফের মতো, স্টিল ইটস ওকে। সেটা যদি আপনার স্টেটমেন্ট অফ পারপাসও বলে, ইভেন যদি মোটিভেশনাল লেটারও বলে, স্টিল আপনি প্যারাগ্রাফের মতো করে উল্লেখ করতে পারেন, ইটস ওকে। লাইক দেয়ার ইজ নো স্পেসিফিক রুলস, যতক্ষণ পর্যন্ত না আপনার ওই স্কলারশিপ বা ইউনিভার্সিটি আপনাকে কোনো ফরম্যাট বা কোনো কিছু বলে দিচ্ছে, সেটা ছাড়া আপনি লাইক ফ্রি আপনি ফরম্যাট চুজ করতে। ওকে। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি যখন ব্যাচেলরে ভর্তি হলাম ওই সময়, ওই যে আপনি মনে হয় আপনি তখন অনেক ছোট, আমি জানি না, 2013-তে তখন রানা প্লাজা নামে একটা বিল্ডিং, গার্মেন্টস বিল্ডিং কোলাপস করলো ঢাকাতে। ওকে। ওখানে প্রায় 1100 প্লাস মানুষ মারা গেল। তো ওই মানুষ মারা যাওয়ার পরে তখন হচ্ছে ওই যে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিল যে আমাদের যেসব গার্মেন্টস ফ্যাক্টরি বিল্ডিং আছে, যেগুলা মানে কনফিউজিং বিল্ডিং, যে সেফ হইতে পারে বা আনসেফ হইতে পারে, তো ওই সব বিল্ডিং অ্যাসেস করতে হবে এবং আপনার সেফটি রিপোর্ট বানাতে হবে। যদি কোনো বিল্ডিং আনসেফ থাকে, সেটাকে সেভ করার জন্য কি করতে হবে, আপনাকে সেই ইনিশিয়েটিভ নেওয়া লাগবে, বাট বিল্ডিং সেভ করতে হবে। এরকম আমার জবটা এটার উপরে ছিল। তো এটা হচ্ছে এখনো একটা ভালো টপিক, আই মিন সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো যেহেতু ওরকম একটা অফার বাংলাদেশে ঘটছে, তখন আমি ব্যাচেলরে পড়ি, সেটা আমার সাবজেক্ট রিলেটেড। আমি আমার হোল ক্যারিয়ারে বা আমি যতগুলো সিবি লিখছি আজ পর্যন্ত, সিবি তো না, আই মিন এসওপি লিখছি, সবগুলো জায়গাতে আমি এটা ফোকাস করার চেষ্টা করছি, জানে যেন বুঝতে পারে যে আমি লাইক এটা ধরে রাখছি যে আমি তখন যে কারণে ইন্টারেস্ট হয়েছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, আমি এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখেছি আমার রিসার্চে বা আমার স্টাডিতে। ওকে, দেখেন এখানে মেনশন করছি যে এটা 2000 লাইক আমি যখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম, তখন হচ্ছে আপনার রানা প্লাজা বিল্ডিং কোলাপস হয়েছে, যেটা হচ্ছে 1100 মানুষ মারা গেছে, এবং যেটা রিজন ছিল হচ্ছে স্ট্রাকচারাল ফেইলার, এন্ড এটা আমাকে খুব ডিপলি এফেক্ট করছে। এবং তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপর স্টাডি করব এবং লাইক সমাজকে হেল্প করার চেষ্টা করব থ্রু মাই রিসার্চ এন্ড এডুকেশন। এটার মধ্যে হচ্ছে আমি একদম ব্যাকগ্রাউন্ড বলে দিছি যে আমি কেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, বা লাইক একটু যে ওকে বুঝতে, আচ্ছা ঠিক আছে এমন কি হয়েছিল বাংলাদেশে যে 1100 মানুষ মারা গেল, যেটা স্টার্টিং এ তার এসওপি, সো লাইক আই হ্যাভ টু রিড দিস এসওপি, এরকম একটা বিষয় আছে। ওকে, এরপরে আচ্ছা এটার সাথে এবং প্রথম প্যারাগ্রাফেই হচ্ছে আপনি তো পরে তো নিচে বর্ণনা করবেন নিজের সম্বন্ধে, বাট স্টিল দু একটা লাইন বলা, যেটা হচ্ছে আপনার বুঝতে পারবে যে ওকে সে খুবই স্ট্রং ক্যান্ডিডেট। আচ্ছা, এখানে আমি লিখেছি, দেখেন যে আই হ্যাভ ওয়ার্কড ফর 5 ইয়ার্স অ্যাজ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ওকে, আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি, এবং আমি জব করতে গিয়ে আমি হচ্ছে একটা গ্যাপ ফিল করছি, যেটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল যেই ইমপ্লিমেন্টেশন ইন বাংলাদেশ, যেটার জন্য আমি এখন হায়ার স্টাডি করতে চাই। যে আমি তো কাজ করছি অলরেডি 5 বছর, বাট আমার এখন যতটুকু নলেজ আছে, আমার এই নলেজ এনাফ না কাজ করার জন্য বাংলাদেশে, কারণ আমি অনেক গ্যাপ অলরেডি দেখে ফেলছি। তো আমার এখন আর হায়ার স্টাডিজ লাগবে।
দেন এই এক্সপেরিয়েন্স গুলা হচ্ছে আমাকে দেখেন কি দেখলাম, ওকে এটা দেখেন যে এই এক্সপেরিয়েন্স গুলো হচ্ছে আমাকে হাইলি মোটিভেট করছে আরো মানে হায়ার স্টাডিজ জন্য, এবং লাইক আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। ওকে, জি। এবং পিএইচডি এবং মাস্টার্স খুবই ইম্পর্টেন্ট যে আপনি পিএইচডি বা মাস্টার্সে কিনা রিসার্চ করতে চান। ইন দ্য সেম প্যারাগ্রাফে আমি লাস্ট একটা লাইনের মধ্যে লিখে দিচ্ছি যে ইন মাই পিএইচডি রিসার্চ আই এম particularly interested in working on existing structure, mainly seismic risk assessment. ওকে, সো আপনি কি করতে চান সেটা লিখে দেওয়ার জন্য দেখেন, আপনি যদি এখন আমার এই প্যারাগ্রাফটা দেখেন, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড বলছি যে কেন আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর প্রতি ইন্টারেস্টেড, যেটা কাইন্ড অফ ইমোশনাল একটা মানে ব্যাপার। এবং এটা একটা ভ্যালিড রিজন যে আপনি বাংলাদেশের মানুষ, আপনি সিভিলে পড়তেছেন, বাংলাদেশ একটা বিল্ডিং ভেঙে পড়ছে, আপনার সেইটা নিয়ে কাজ করার প্রতি আগ্রহ জন্মাবে, সেটা খুবই স্বাভাবিক, মানে পজিটিভ সাইন। আপনার ফার্স্ট স্টোরিটা হচ্ছে আপনার প্যাশনকে রিপ্রেজেন্ট করে, যে কেন ওর প্যাশন এখানে কেন আসছে। হ্যাঁ, রাইট। এবং যেটা এখানে আমার এবং একটা রিয়েল ঘটনা এখানে আমি শেয়ার করছি, যেটা হচ্ছে ব্যাপারটাকে আরো আমার কাছে মনে হয় আরো ভালোভাবে প্রেজেন্ট করছে আর কি। হ্যাঁ। এবং এট দ্য সেম টাইম আমি 5 বছর জব করছি সেম সেক্টরে, এবং জব করতে গিয়ে আমি এক্সপেরিয়েন্স করতে পারছি যে এখানে বাংলাদেশের নলেজ গ্যাপ আছে, আমাকে হায়ার স্টাডিজ লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট যে বুঝানো, মানে বাংলাদেশের বদনাম করে না, যে বাংলাদেশে এই নাই সেই নাই হ্যান ত্যান এগুলি বললে ওরা নেগেটিভিটি একদম দিতে পারবে না, আর হচ্ছে বলবে যে মানে কি লিখছে পাগল ছাগল। সব বেটার হচ্ছে আমি জব করছি, আমি কাজ করছি, কাজ করতে করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানে গ্যাপ আছে, আমার হায়ার স্টাডিজ দরকার, আমি এর জন্যই আপনার এখানে আসতে চাই। নট লাইক দ্যাট যে বাংলাদেশে এগুলা পড়ায় না হ্যান ত্যান এরকম কিছু না। এরপরে আমি কি কাজ করতে চাই পিএইচডিতে সেটা নিয়ে, তো যদি সে আমার ফুল এসওপি নাও পড়ে, যদি এই প্যারাগ্রাফটা পড়ে সে বুঝে যাবে আমার বিষয়ে, অ্যাটলিস্ট একজন এক্সপিরিয়েন্স প্রফেসর, সে 60% বুঝে যাবে যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। ওকে, সেকেন্ড প্যারাগ্রাফে যেহেতু আমি এই প্যারাগ্রাফ অলরেডি বলে দিচ্ছি যে আমি 5 বছর জব করছি, 5 বছর একটা খুবই লম্বা সময়। হ্যাঁ, তো এখানে আমি 5 বছরে কি কাজ করছি না করছি সেগুলো লিখে দিছি। যেমন হচ্ছে ধরেন আমি ঢাকাতে একটা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করছিলাম, সেই প্রজেক্টের আবার কনসালটেন্ট ছিল হচ্ছে একটা টার্কি বেসড একটা কনসালটেন্সি ফার্ম। তো এটা আপনি বলতে পারেন যে কাইন্ড অফ আমার ইন্টারন্যাশনাল কোম্পানি বা ফার্মের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, সেটাকে আমি এখানে মেনশন করে দিচ্ছি। আমি জবে কি কি করছি সেগুলো মেনশন করার পরে এই প্যারাগ্রাফ একদম লাস্টে লিখে দিছি যে এই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে ধরেন আমার প্যাশনকে আরো স্পার্ক করছে, লাইক লার্নিং মোর অ্যাবাউট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, যার জন্যই আমি বিএমই তে অ্যাপ্লাই করছি, এবং লাইক মেকিং মি a strong candidate for a PhD at BME. আপনি যে আমার লাস্ট সেন্টেন্সটা দেখেন এই প্যারাগ্রাফের, হ্যাঁ এখানে দেয়া আছে। মানে এখানেও সিমিলার জিনিস যে আমি এই কাজ করছি, বাট স্টিল কাজ করতে গিয়ে আমার কাছে এই এক্সপেরিয়েন্স গুলোই আমাকে হচ্ছে স্পার্ক করছে। ওকে, লার্ন মোর অ্যাবাউট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড গো টু বিএমই লাইক দ্যাট। আচ্ছা, আমার প্রফেশনাল কথাবার্তা বলা শেষ। যেহেতু আমার একটা লম্বা স্টাডি গ্যাপ ছিল 5 বছর, আমি সেই গ্যাপটা কভারের জন্য এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। অলরেডি আমি জব করছি, আমি এক্সপেরিয়েন্স আসছে আমার কিসের উপরে কাজ করছি আমি সেটাও অলরেডি এক্সপ্লেন করে দিচ্ছি। আমার প্রফেশনাল লাইফ শেষ, এবার আসে আমার একাডেমিক নিয়ে। এইটাকে আমি এই একাডেমিক প্যারাগ্রাফটাকে চাইলে আমি শুরুতে নিতে পারতাম, বাট শুরুতে নেই নাই কেন, কারণ আপনার যখন জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটাকে মানে গ্লোরিফাই করার ব্যাপারটা খুবই ভালো। সো আমার কাছে মনে হচ্ছে এটা আগে রাখা উচিত। এরপরে দেখেন আমি বলে দিচ্ছি যে আমি মাস্টার্স কমপ্লিট করছি, আমার মাস্টার্সের সিজিপিএ ভালো ছিল জন্য আমি মেনশন করছি, ব্যাচেলরটা মেনশন করে নেই। এখানে মেনশন করতে পারেন চাইলে আপনারা, যদি সিজিপিএ ভালো থাকে, বাট খারাপ হলে দরকার নাই। অনেকে সাজেস্ট করে যে আপনার সিজিপিএ খারাপ হয়েছে সেটা লিখে আবার সেটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। নো, আমি একটা পাপ করছি, আমি চুরি করছি, আমি সেটাকে জাস্টিফাই কেন করতে যাব? আমি রেজাল্ট খারাপ করছি মানে আমি তখন পড়ি নাই, লাইক দ্যার ইজ নো জাস্টিফিকেশন। আমি পড়াশোনা করি নাই ব্যাচেলর, আমার ব্যাচেলর রেজাল্ট খারাপ, তো দরকার নাই। আমি অন্য কিছু দিয়ে হচ্ছে আপনার সেটাকে কভার করে দেবো, তাই না? তো মাস্টার্সের রেজাল্ট উল্লেখ করলাম, পাশাপাশি আমি এইটাও লিখে দিলাম যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাইছি। আমার ডিপার্টমেন্টে আমার মাস্টার্সের রেজাল্ট সব থেকে ভালো ছিল, এই জন্য আমি একটা অ্যাওয়ার্ড পাইছি, সেটা আমি এখানে লিখে দিচ্ছি যেন সে ওকে ফাইন। এই লাইন পড়া মাত্রই সে আমার আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানতেই চাইবে না, যে ছেলে আপনার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে একটা ফরেন ইউনিভার্সিটি থেকে, মানে ডেফিনেটলি তার মাথার মধ্যে কিছু আছে। ওকে, এখানে দেখেন আপনি সিভিল কমপ্লিট করছেন, এগুলি বলার কোনো দরকার নাই, কারণ সিভিতে আপনি লিখে আসছেন আপনি সিভিলে পড়ছেন। এখানে আবার ডাবল করে আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো লেখা কোনো দরকার নেই, কারণ সে জানে আপনি কি পড়ছেন। ওকে,
এরপর আমি যেটা করলাম, আমি হচ্ছে আমার মাস্টার থিসিসটা, কারণ হচ্ছে ধরেন আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট, আপনার কোনো রিসার্চ পেপার নাই, ওরা তখন আপনার থিসিসকে ইম্পর্টেন্স দিবে। বাট স্টিল আপনার যদি রিসার্চ পেপার থাকেও, তারপর আপনার মাস্টার্স বা আপনার ব্যাচেলরের থিসিস ছিল কিনা, অনেক মাস্টার্স ব্যাচেলর আছে যেখানে থিসিস থাকে না, ওরা সেটার থেকে থিসিস থাকাটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। এর জন্য আমি আমার মাস্টার থিসিসটাকে উল্লেখ করে দিয়েছি যে আমার মাস্টার থিসিসে আমি কি করছি। এটা নট লাইক দ্যাট যে আমি মাস্টার থিসিসের টাইটেলটা লিখে দিতাম, টাইটেলটা লিখি নাই, আমি আসলে কি করছি আমি সেটা লিখছি, টাইটেল না লিখে। যে আমার মাস্টার থিসিস ফোকাস ছিল লাইক একটা এক্সিস্টিং স্ট্রাকচারালের উপরে, যেখানে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছি, যেখানে আমি পারফরমেন্স ইভালুয়েশন করছি একটা এক্সিস্টিং স্ট্রাকচারের, এবং এখানটা লিখে দিয়েছি যে যেটা হচ্ছে এনহ্যান্স করছে আমার নলেজ এফইএম স্ট্রাকচারাল ডাইনামিক্স। লাইক এফইএম মডেল হচ্ছে এটা লাইক ফিনিট এলিমেন্ট মডেলিং, এটা হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলি দিয়ে কাজ করি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ, ওই মডেলগুলিকে আমরা এফইএম মডেল বলি। এবং আই এম শিওর যে আমার পিএইচডিতেও এফইএম মডেলিং নিয়ে কাজ করতে হবে এবং স্ট্রাকচারাল ডাইনামিক্স নিয়ে কাজ করতে হবে। এর জন্য আমি লাইক একটু একটা হিন্টস দিয়ে দিয়েছি যে আমি মাস্টার্সে কাজ করতে গিয়ে এফএম মডেলিংটা হচ্ছে আমার নলেজ অনেক এনহ্যান্স করছে। তার মানে আমি বুঝে দিলাম যে আমি অনেক ভালো এফএম জানি, বিশ্বরে আবার দ্যাট। ওকে, এরপরে এখানে আমি লিখে দিলাম যে আই স্টাডিড ভাইটাল কোর্সেস। ফর এক্সাম্পল, ওরা জানতে চাইতে পারে এটা একটু যে আপনি মাস্টার্সে কি কোর্স করলেন, যে কোর্সগুলো আপনি ওই কোর্সগুলো আপনি মানে আপনি পিএইচডি পড়ার জন্য উপযুক্ত কিনা, বিষয়টা সেরকম। যেমন অনেক অনেক স্কলারশিপে বা অনেক সার্কুলারে লেখা থাকে যে আপনার এই সাবজেক্টগুলো পড়ে আসতে হবে, আদারস আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এর জন্য এখানে আমি উল্লেখ করেছিলাম যে আমি কি কি কোর্স পড়ছি। যদি উল্লেখ নাও থাকে তারপরও জানানো এরকম কয়েকটা কোর্সের নাম যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, লাইক আমাদের সিভিলে বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, ঠিক আছে? তো এখানে আমি সেই কয়েকটা লাইন যোগ করলাম, গেল। এরপরে হচ্ছে আমি কি কি সফটওয়্যারের কাজ জানি সেটা লিখে দিলাম, ঠিক আছে? ওকে, এর পরের লাইনে দেখেন আমি কি লিখছি, I am excited to bring these skills to my PhD at BME, especially like আমি BME তে কি কাজ করছি সেটা লিখে দিচ্ছি। আপনি যদি খেয়াল করেন, আমি আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের লাস্টে বোঝানোর চেষ্টা করছি আমি জব করছি, আমি বাংলাদেশে কি ঘটছিল আমার প্যাশনটা বোঝানোর চেষ্টা করার পরেও বোঝানোর চেষ্টা করছি যে আমি কেন BME তে পড়তে চাই। আমার জব এক্সপিরিয়েন্স প্যারাগ্রাফের পরেও আমি শেষের লাইনে বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো আমাকে মানে স্পার্ক করছে BME তে PhD করার জন্য। আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করার পরে শেষে আবারও লিখছি যে আমি আমার এই লাইক আই এম এক্সাইটেড টু ব্রিং দিস স্কিলস টু মাই পেজ এট বিএমই। আমি আমার এই স্কিলস গুলো হচ্ছে বিএমই তে খাটাইতে চাই এবং আমি আরো ভালো কিছু কাজ করতে চাই। দ্যাটস ইট। গেল একাডেমিক, যেহেতু আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি এবং আমার ব্যাচেলর অত বেশি আহামরি কোনো অ্যাচিভমেন্ট নেই, সো আমি ব্যাচেলর বিষয়টা এখানে খুব সচেতনভাবেই অ্যাভয়েড করে গেছি। বাট আপনার যদি ব্যাচেলরের রেজাল্ট ভালো থাকে, ব্যাচেলরের থিসিস ভালো থাকে, সেটা এখানে 2-1 সেন্টেন্স অ্যাড করে দেওয়া যেতে পারে আর কি। আমার স্কিপ করার পিছনে রিজন ছিল যে আমার ওরকম কোনো অ্যাচিভমেন্ট ছিল না ব্যাচেলরে, সো আই জাস্ট স্কিপ দ্যাট। আচ্ছা, ওকে, এইবার আসি ইন অ্যাডিশন টু মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড কোর্স ওয়ার্ক, মানে আমি আমার জব এবং আমি আমার একাডেমিক লাইক ডিগ্রি ছাড়াও কি করছি, আমি সেভারাল রিসার্চ প্রজেক্ট করছি। যেমন আপনি বাংলাদেশে দেখবেন যে অনেক এনজিওতে কাজ করে, যে কাজগুলো কাইন্ড অফ রিসার্চ টাইপের থাকে। বা আমি আমার যে জব করছি, যেহেতু আমি একটা পুরোনো বিল্ডিং নিয়ে কাজ করছি, তো সেখানে হচ্ছে আমার ওই কাজগুলো একটু লাইক অ্যানালাইটিক্যাল ছিল। তো সেটাই মেনশন করছি যে আমার আমি রিসার্চ প্রজেক্ট করছি এবং আমি কি পাবলিকেশন করছি, লাইক আই হ্যাভ পাবলিশড সেভারাল peer reviewed articles in reputed journals and presented my research at international conference। এই পেপারটা পুরোপুরি হচ্ছে এই প্যারাগ্রাফটা আমার রিসার্চ এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলা। হ্যাঁ, লাইক সেটা জার্নাল হতে পারে, কনফারেন্স হতে পারে, বা কোনো প্রজেক্ট হতে পারে। আমি কি পাবলিশ করছি না করছি সেগুলো বলার পরেই আবার লিখছি those experience made me a strong candidate for the challenge of PhD research। ওকে, দেখেন আমি আগে বললাম যে আমি এই রিসার্চ করছি এবং শেষে বললাম পিএইচডি তো অফকোর্স একটা চ্যালেঞ্জিং জার্নি। তো ওকে, যেহেতু আমি এই কাজগুলো করে আসছি আগে এবং সেগুলো আমাকে অনেক স্ট্রং করছে যেন আমি পিএইচডি রিসার্চের ধকলটা সহ্য করতে পারি, এটা হচ্ছে আমি লাস্টে খুব ভদ্রভাবে বুঝাই দিলাম। ওকে, এরপরে আচ্ছা, দুইটা মোটিভেশন লেটার আমি কেন দেখাবো। এই প্যারাগ্রাফটা একটু এখানে আনইউজুয়াল, কারণ এখানে আমি অ্যাপ্লাই করছিলাম আর্কিটেকচার ডিপার্টমেন্টে। আমি তো পড়াশোনা করছি সিভিলে, তো আমি অ্যাপ্লাই করছি আর্কিটেকচারাল ডিপার্টমেন্টে। কিন্তু আমার যে প্রফেসর তার ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার এবং আমার এখানে যে রিসার্চ টপিক সেটাও স্ট্রাকচার, বাট স্টিল আমার ডক্টরাল স্কুল ডিপার্টমেন্ট হচ্ছে আর্কিটেকচার। তো আমি সম্পূর্ণ আলাদা একটা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছি। এটার পিছনে একটা এক্সপ্লেনেশন হচ্ছে আমার মাস্ট দেওয়া উচিত। হ্যাঁ, দেখেন আমি এখানে লিখলাম যে although my background in civil and structural engineering has provided me strong basis, but I'm most architectural field interested. Okay,
এখন এমন না যে ধরেন আমি আর্কিটেকচার ফিল্ডে গিয়ে আমি বিল্ডিং সুন্দর সুন্দর বিল্ডিং ডিজাইন করবো আর্কিটেক্টদের মতো, কারণ আমি ওখানে অ্যাপ্লাই করলে আমার অ্যাপ্লিকেশন ডিরেক্ট রিজেক্ট করবে। আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আই এইম টু অ্যাসেস দ্য আরবান vulnerability and seismic risk for existing RC structures with particular consideration of historical building. ওকে, হিস্টোরিক্যাল বিল্ডিং বা ধরেন এই যে প্রিজারভেটিভ আর্কিটেকচার যেটা বলে, এগুলো হচ্ছে আর্কিটেকচার একটা পার্ট। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের হিস্টোরিক্যাল যেসব বিল্ডিং গুলি আছে, লাইক বাংলাদেশে হাসান মঞ্জিল, ইউরোপের এরকম অনেক বিল্ডিং আছে, আমি ওই বিল্ডিং গুলার স্ট্রাকচারাল সেফটি নিয়ে কাজ করতে চাই, যেন সেসমিক ইভেন্টে মানে ভূমিকম্পে ওই বিল্ডিং গুলা ভেঙে না পড়ে। সো আমি একটা এক্সপ্লেনেশন দিলাম যে সিভিল আমাকে একটা স্ট্রং বেসিক দিছে, বাট স্টিল হচ্ছে আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে ইন্টারেস্টেড, ইন পার্টিকুলারলি হিস্টোরিক্যাল বিল্ডিং নিয়ে ইন্টারেস্টেড। ঠিক আছে? এবং ইন দিস রিসার্চ আই উইল অ্যাসেস, আমি এই রিসার্চে কি করতে চাই সেটা একটু, ওখানে তো আমি এক লাইনে বলছিলাম, প্রথম প্যারাগ্রাফে আমি এখানে এক লাইনে বলছি, সেটাকে আরেকটু ডিটেলসে বলা যায় আমি আসলে কি করতে চাই। হ্যাঁ, এবং সেটা কিভাবে করতে চাই। দেখেন, আপনি এখানে অ্যাপ্লাই করতেছেন, আপনি কিন্তু ফুল মেথোলজি জানবেন না যে আমি কিভাবে ফুল কাজটা করবো, কারণ পিএইচডি রিসার্চ তো ছোটখাটো একটা বিষয় না। অনেকে যেটা করে একটা মেথোলজি দ্বারা করে এখানে লিখে দেয়, বাট এটা আমার কাছে একটু রং মনে হচ্ছে। আপনি মেথোলজি নিয়ে টাচ দিবেন যে আমি এইভাবে করতে চাই, নট লাইক দ্যাট যে আপনি পুরোপুরি লিখে দেন, বিকজ আপনি জানেন না এই মেথোলজি সেভারাল টাইম চেঞ্জ হবে। আপনার প্রফেসরের সঙ্গে মিটিং করে বসে আপনাকে কনফার্ম করতে হবে, ইভেন আপনি কনফার্ম করার পরেও এটা বারবার করে চেঞ্জ হবে। যেমন আমার পিএইচডি টপিক এখনো চেঞ্জ হইতেছে, মানে হওয়ার তালেই আছে, বিষয়টা সেরকম। আমি এখানে জাস্ট শর্ট করে লিখে দিচ্ছি যে ইন দিস রিসার্চ আই উইল অ্যাসেস এক্সিস্টিং হিস্টোরিক্যাল বিল্ডিং অ্যান্ড চেক দ্য সেসমিক ভালনারেবিলিটি উইথ জিওটেকনিক্যাল কনসিডারেশন through experimental testing, materials characterization and advanced finite element analysis. ওকে, কি কি সফটওয়্যার ইউজ করবো সেটা বলে দিচ্ছি। এখন হ্যাঁ, ডিটেলস, এবং সেটা এমন না যে আপনি এই বিষয়ে পণ্ডিত, ওরকম না, আপনি এটা করতে চান, সেটা চেঞ্জ হইতেও পারে। সো এই টপিক পুরোটাই হচ্ছে আমি শিফট করতেছি, কেন শিফট করতেছি এবং যেখানে শিফট করতেছি সেখানে গিয়ে কি কি কাজ করতে চাই। হ্যাঁ, চলে গেলাম। এরপরে হচ্ছে আমার লং টার্ম ক্যারিয়ার গোল। ওকে, এখানে আমি মেনশন করলাম যে আমি বাংলাদেশের ফ্যাকাল্টি মেম্বার হইতে চাই, আমি টিচিং এবং হচ্ছে রিসার্চকে কম্বাইন করতে চাই, যেটা হচ্ছে আপনার আমাদের দেশে যেটা হবে, আমাদের দেশে খেয়াল করেন, দেখবেন যে যারা রিসার্চ করতেছে প্র্যাকটিক্যাল কাজের সঙ্গে রিসার্চের কম্বিনেশন খুবই কম আমাদের দেশে, স্পেশালি ইউরোপে আবার এটার প্রচলন অনেক আছে। তো এটাকে আমি কম্বাইন করতে চাই এবং কোলাবরেট করতে চাই, লাইক একাডেমিয়াতে যারা আছে, লাইক প্রফেসর, রিসার্চার এবং হচ্ছে ইন্ডাস্ট্রি। ফর এক্সাম্পল, আপনি যদি দেখবেন ওই যে অনেক সময় দেখবেন সিমেন্ট কোম্পানিগুলো বা রড কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়ার সময় বইটার নাম বারবার উল্লেখ করে দেয়, মানে ওরা বোঝানোর চেষ্টা করে যে আমরা রিসার্চারদের সঙ্গে কানেক্টেড। তো ওকে, আমি সেটা করতে চাই, সেটা বুঝাইছি আর কি। এবং এখানে একটু পাম বলা যেতে পারে ভদ্র ভাষায়, যে দ্য নলেজ অ্যান্ড রিসার্চ আই উইল গেইন অ্যাট বিএমই উইল হেল্প মি টু গাইড মাই কান্ট্রিজ নেক্সট জেনারেশন অফ ইঞ্জিনিয়ার্স। ওকে, ঠিক আছে। তো আমি এখান থেকে শেখার পরে কি কি করতে চাই, ব্লা ব্লা ব্লা, এটা লিখলাম। এবং লাস্ট লাইনে লিখলাম যে আই ডিজায়ার টু লিড। ওকে, এটা হচ্ছে কাইন্ড অফ মানে লিডারশিপ। যখন ইউনিভার্সিটি ইভালুয়েশন কমিটিগুলি আপনার এসওপি বা মোটিভেশনাল লেটার ইভালুয়েট করবে, অলওয়েজ ইন এনি কেস ইন এনি প্রফেশন, ওরা এরকম কাউকেই চায় যে সাফিসিয়েন্ট, যার মধ্যে আপনার টিম ম্যানেজমেন্ট বা লিডারশিপ স্কিলগুলো আছে। ইভেন আপনি যদি ডাক্তারিও পড়েন, স্টিল আপনাকে যখন ইভালুয়েট করবে, সে চাইবে যে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা স্কলারের মধ্যে ওই বেসিক লিডারশিপ বা ম্যানেজমেন্ট স্কিলগুলো থাকুক। হ্যাঁ, তো যেহেতু আমি আমার সারা এসওপিনে কোথাও এইসব বিষয় নিয়ে কথা বলে নাই, লাস্ট লাইনে এসে হচ্ছে একটু আমি মেনশন করছি যে মোর ওভার আই ডিজায়ার টু লিড ইনিশিয়েটিভ দ্যাট অ্যাডভান্স দ্য স্ট্রাকচারাল সেফটি স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশে এখন যারা স্ট্রাকচারাল সেফটি নিয়ে কাজ করতেছে, লাইক আমাদের বাংলাদেশে বিল্ডিং কোড আছে বিএনবিসি, সেটা যারা বানাচ্ছে, বা আমাদের বাংলাদেশে আরো কয়েকটা রিসার্চ অর্গানাইজেশন আছে, সো আমি ওদেরকে লিড করতে চাই বাংলাদেশের স্ট্রাকচারাল সেফটি স্ট্যান্ডার্ড হাই করার জন্য। তার মানে আমি বুঝাতে চাইলাম যে ওকে, আমার পিএইচডি শেষে আমি বাংলাদেশে ব্যাক করতে চাই, ব্যাক করার পর আমি সেখানে প্রফেসর হতে চাই, আমি ইন্ডাস্ট্রির সাথে কোলাবরেট করতে চাই, এবং যারা বাংলাদেশের নীতি নির্ধারক আছে স্পেশাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সেফটি স্ট্যান্ডার্ড করার জন্য, আমি তাদেরকে লিড করতে চাই। সো ওকে, ফাইনালি তার মানে হচ্ছে আমি বুঝাতে চাইলাম যে ওকে, আমি লিডারশিপ সেক্টরটাও নিয়েও কাজ করতে চাই। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আপনার এইটা জাস্ট লাইক কি বলে, এটা টিপিক্যাল কিছু বিষয় যে আমি আসতে চাই, এখানে আসলে আমার ভালো হবে, এরকম বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ, এবং এই যে একদম লাস্টের সেন্টেন্সটা, লাইক থ্যাঙ্কস ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন, আই এক্সপেক্ট, লাইক তাদেরকে অ্যাপ্রিসিয়েশন জানানো যে আপনি অনেক সময় নিয়ে আমার এটা দেখছেন।
সো ওকে, আপনাকে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি। জি জি। এন্ড এখানে আমি জানি না, আমার কাছে এই লাইনটা আমি সব এসওপিতেই অ্যাড করে আমার কাছে খুব ভালো লাগে। সেটা আমি যেই ভার্সিটির জন্য অ্যাপ্লাই করি। I expect to have the opportunity to develop with the renowned BME community. আমার কাছে এই লাইনটা লিখতে ভালো লাগে আসলে। লাইক আমি আচ্ছা তাদেরকে অনেক মানে প্রশংসার সর্বোচ্চ স্তরে দিয়ে দিলাম যে ভাই আমি আপনাদের এখানে আসতে চাই এবং আপনাদের সাথে আমি গ্রো করতে চাই, ডেভেলপ করতে চাই। ওকে। এরপরে ওকে সিগনেচার দিয়ে দেওয়া বেটার, ডেট লিখে দিলাম। হ্যাঁ, এটা তো এইটা কমন। ওকে, এইটা একটা জিনিস গেল। আরেকটা দেখাবো যেটা হচ্ছে একদম আমার ফিল্ডের একটা মোটিভেশনাল লেটার লেখা হুম হুম। সিভিলের। এইটা জিনিসগুলো আমি সব সেমই রাখছি, একদম একই জিনিস। ডিফারেন্ট যেটা হচ্ছে আমার এখানে একজন প্রফেসর ম্যানেজ করা ছিল, ঠিক আছে? জি। তো আমি এখানে সেই প্রফেসরের নামটা আমার ফার্স্ট প্যারাগ্রাফে লিখে দিচ্ছি। যখন হচ্ছে এটা দেখবে ইভালুয়েশন কমিটি, ওরা ভাববে ওকে ছেলে অনেক পারফেক্ট, আগেই কন্ট্যাক্ট Yeah, করছে, প্রফেসর ম্যানেজ করা আছে, তো সে 50% আগায় আছে। yeah. ওকে ওকে, ভাই, এই জাস্ট ফর ইউ নো, আমরা এখান থেকে একটু ফাস্ট মুভ করব বিকজ উই আর রানিং আউট অফ টাইম। সো একটুখানি ফাস্ট যদি যাই তাহলে আমাদের জন্য বেটার হবে। ওকে। Okay. তো আচ্ছা, একটা সেকেন্ড আপু, সরি আমার একটা ইমেইল আসছে, আমি একটু জাস্ট দেখি কোনো জরুরি ইমেইল কিনা। সরি। Yeah, sure, sure. Take your time. ওকে, তো প্রফেসর নামটা উল্লেখ করেছি। এরপরে এখানে হচ্ছে আমি ওই প্যারাগ্রাফটাতে যাই নাই যে আমি কেন সুইচ করতেছি। এখানে আমি ডিরেক্টলি ইন মাই রিসার্চটা লিখে দিছি। দ্যাটস ইট। আর বাদ বাকি সব সেমই রাখছি আমি। হ্যাঁ হ্যাঁ। ওকে। এরপরে আমাদের এই ছিল আমাদের মোটিভেশন লেটার। হুম। এরপরে আমাদের কি আছে ওকে, লিস্টে? মুভিং অন। লেটার অফ রিকমেন্ডেশন। আমাদের হচ্ছে Okay. রেজুমে শেষ, মোটিভেশন লেটার ডান। এখন আমরা জাস্ট এলওআরটা দেখে নিব এন্ড লাস্টে আমরা হচ্ছে রিসার্চ প্রপোজাল নিয়ে কথা বলবো। ওকে। আপুর সম্ভবত কোন টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমি জানি না আপু লাইনে আছে একটু কিনা। চেক করে আবার দিচ্ছি। ওয়েট। আচ্ছা, এখন ঠিক আছে আপু, ঠিক হয়েছে, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, এভরিথিংস ফাইন। হ্যাঁ। ওকে, অল গুড, উই আর গুড টু গো। আচ্ছা, ওকে। সো আমি হচ্ছে এখন রিকমেন্ডেশনটা নিয়ে কথা বলবো। আপনাকে বেশিরভাগ প্রফেসররাই হচ্ছে হয়তো মেনশন করে দিবে যে তোমাকে ড্রাফট করে নিয়ে আসো, আমি ওটা চেক করে দিব। তো এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে ড্রাফট করতেছেন। আমরা এরকম কিছু না লেখা যেটা হচ্ছে ধরেন খুবই মানে অবিশ্বাস্য রকমের প্রশংসা লিখে দিচ্ছেন, প্রফেসর দেখে পরে ওই লাইনটা কেটে দিল, ঠিক আছে? ওকে, তো ওরকম কোনো কিছু অ্যাড না করা। এখানে আমি কয়েকটা জিনিস দেখাবো। ওকে, এটা হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া যে আমি কি লিখতেছি। হ্যাঁ, তো লাইক এটা আমার প্রফেসর এডিট করছিল পরে যে লাইক ইটস মাই গ্রেট প্লেজার টু ইন্ট্রোডিউস মিস্টার কামাল হোসেন ব্লা ব্লা ব্লা। এবং স্টার্টিং প্যারাগ্রাফে আপনার এলওআরে অবশ্যই মেনশন থাকা লাগবে আপনাদের কত বছর যাবত চিনেন এবং কিভাবে চিনেন। হ্যাঁ, ওকে। তো এখানে সে লিখছে যে আমি 2022 সাল থেকে আমাকে চিনে, যখন আমি ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। এবং দেখেন এখানে সে অ্যাড করে দিচ্ছে উইথ এ ফুলি ফান্ডেড স্কলারশিপ। তার মানে আমার প্রফেসর অ্যাকনোলেজ করতেছে রিকমেন্ডেশন লেটারে যে আমি অলরেডি একটা স্কলারশিপ পাইছি, যেটা হচ্ছে অলরেডি এটা যে পড়বে তার মধ্যে একটা ভালো ফিল দেবে, ঠিক আছে? এরপরের প্যারাগ্রাফে দেখেন সে লিখছে যখন আমি তাকে পড়াইছি তাকে হচ্ছে আমি অনেক ভালো, শান্তশিষ্ট, ভদ্রশীল হিসেবে পাইছি, যে খুব ভালো, এবং যেটা হচ্ছে তার রেজাল্টে রিফ্লেক্ট করছে। সেখানে আমার রেজাল্টটা লিখেছে আমি কত স্কোর পাইছি। এন্ড এবং সে আমার যেহেতু আমার থিসিস সুপারভাইজার ছিল, সে মেনশন করে দিয়েছে যে লাইক আমি হাইলি ইমপ্রেসড তার রিসার্চ ক্যাপাসিটি নিয়ে। যখন সে আমার সঙ্গে রিসার্চ করছে সে অনেক ভালো কাজ করছে। তার মাস্টার থিসিসে আমি তার কো সুপারভাইজার ছিলাম। সে হচ্ছে আমি অলওয়েজ অবজার্ভ করছি যে তার লাইক সে ভালো ব্লা ব্লা ব্লা, বুঝেন মানে মানুষকে ভালো বলার জন্য যা যা বলতে হয় আর কি। And সে লিখছে দেখেন his motivation to research using available laboratory setups and commendable, লাইক আমাদের যেসব ল্যাবে যেসব মানে লাইক মেশিন পত্র ছিল সেগুলো নিয়ে আমি কাজ করছি, এটা বোঝানোর চেষ্টা করতে। ওকে,
এবং এখানে সে লিখছে যে আমি কি কি সফটওয়্যার জানি। সো আমি যে আমার সিভিতে লিখছি যে আমি এই সফটওয়্যার জানি, এটা যে ফেক না, আমার যে প্রিভিয়াস প্রফেসর ছিল সে জানে, সেও মেনশন করে দিচ্ছে। সেটা অ্যালাইন করতেছে। ওকে, দেখেন আমি যে জব করছি এটা নিয়ে তার মাথা ঘামানোর কথা না, বাট যেহেতু আমাকে সে ড্রাফট করতে বলছিল, আমি তাকে বলছিলাম এটা আমি লিখবো কিনা, সে বলছে যে হ্যাঁ লিখো। তো আমি এখানে লিখে দিছি যে আমার মানে অ্যাকর্ডিং টু মাই নলেজ তার 5 বছরের জব এক্সপিরিয়েন্স আছে। সো সে অলরেডি একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, যেটা তাকে অনেক হেল্প করছে, এবং আমি অনেক লাইক হ্যাপি যে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো এবং তার জব এক্সপিরিয়েন্সও আছে। পরের প্যারাগ্রাফে দেখেন সে মেনশন করছে যে অ্যাপার্ট ফ্রম হ্যাভিং অ্যান এক্সিলেন্ট একাডেমিক ট্র্যাক রেকর্ড অ্যান্ড রিসার্চ ব্যাকগ্রাউন্ড, সে আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, লাইক আমি ক্যাম্পাসে ডিফারেন্ট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাটেন্ড করছি, সেটা লিখছে। মানে সেটা ভালো কথা বলছে আর কি, যে না শুধু আমি আতেল পড়াশোনা করি সেটা না, এর বাইরেও আমার কিছু মানে ভালো গুণ আছে। ওকে, একাডেমিক্সের পাশাপাশি আপনার এক্সট্রা কারিকুলারস নিয়ে আমরা কথা বলছি। রাইট। এবং এর পরের প্যারাগ্রাফে সে আমি ইংলিশে পড়াশোনা করেছি সেটা নিয়ে লিখছে, যদিও সে আমাদের প্রফেসর হচ্ছে আমাদের মানে ইভালুয়েশন কমিটি আমাদের আইএলটিএস দেখবে, বাট স্টিল এটা হচ্ছে কারো কাছ থেকে নলেজ পাইলে ব্যাপারটা ভালো, এটা না লিখলেও প্রবলেম নাই। তো উনি লিখে দিয়েছিল, যেহেতু সে চাইনিজ প্রফেসর এবং ওদের একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ তার কাছে ভালো মনে হয়েছে, সেটা মেনশন করে দিচ্ছিল আর কি। এবং লাস্ট লাইনটা সে লিখেছে যে আই হাইলি রিকমেন্ড হিম ফর অ্যাডমিশন অ্যাট স্কলারশিপ অ্যান্ড উইশ হিম অল দ্য বেস্ট ইন। ওকে, মানে শেষের দিকে বলে দেওয়া যে ঠিক আছে আমি তাকে বেস্ট মানে তাকে আমি উইশ করতেছি এবং আমি রিকমেন্ড করতেছি হাইলি যে তাকে অ্যাডমিশন এবং স্কলারশিপ দেওয়া হোক। এখানে যেটা করা যেতে পারে, দেখেন আপনি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারেন। এটা প্রতিটার জন্য যদি আপনি আলাদা বানাইতে পারেন দেন ফাইন, বাট আলাদা বানাইতে মানে প্রতিবার তো প্রফেসরদের থেকে হার্ড কপি নেওয়া ঝামেলা। এর জন্য আপনি এরকম একটা বানাবেন যেখানে আপনার কোনো ইউনিভার্সিটির নাম মেনশন থাকবে না, কোনো স্কলারশিপের নাম মেনশন থাকবে না, সেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। বাট স্টিল আমি বলতেছি যদি ইন্ডিভিজুয়াল নিতে পারেন বাট ফাইন, বাট এতবার প্রফেসরদেরকে ডিস্টার্ব করা যায় না। সো এটা একটা কমন ছিল যেটা আমি সব জায়গাতে ইউজ করতে পারছি। হ্যাঁ, এই পিডিএফটা কিন্তু আমি এখন চাইলে এডিট করতে পারবো, প্রফেসরের সিগনেচারও আমি চাইলে এখান থেকে কপি করে নিয়ে আরেক জায়গায় বসায় নিয়ে যেটা বানাইতে পারবো, বাট সেটা উচিত হবে না, কারণ যে কোনো সময় ওরা সেটা ভেরিফাই করতে পারে। ওকে, লরে যেই ভুলটা আমাদের দেশে প্রফেসররা অনেক সময় যেটা করে, তারা এখানে একটা জিমেল দিয়ে দেয়। জিমেল স্টিল অ্যাকসেপ্টেবল কিছু কিছু জায়গাতে, বাট কিছু কিছু জায়গাতে অ্যাকসেপ্টেবল না। সব থেকে বেটার হচ্ছে আপনার ইউনিভার্সিটির ইমেলটা দেওয়া। হ্যাঁ, এখানে ক্লিয়ারলি আপনি তার নাম দিবেন, তার পজিশন, তার ডিপার্টমেন্ট, তার ইউনিভার্সিটির নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থাকতেই হবে। আচ্ছা, বেসিক ইনফরমেশন। হ্যাঁ, আমি যদি সেকেন্ড এর আমার লরে যাই, আমি খুব শর্টলি শেষ করে ফেলি। ইনস্ট্যান্ট সে লাইক এখানে ওই শুরুর দিকে ঠিকই বলছে যে সে আমাকে কত বছর যাবত চিনে, এবং হচ্ছে সে আমার সুপারভাইজার ছিল, আমি একজন ভালো ক্যান্ডিডেট হতে পারি ওই ইউনিভার্সিটির জন্য, মানে যেখানে আমি অ্যাপ্লাই করছি। দেখেন লিখছে যে addition to your institute for several reasons I can confidently state. ওকে, নাও সে আমার বিষয়ে বলছে যে আমি হচ্ছে মাস্টার্স থিসিস করছি ডিরেক্ট তার আন্ডারে, তখন আমি ভালো কাজ করছি। আমি মাস্টার্সে কি করছি না করছি সেগুলো নিয়ে লিখছে। আমার কমিউনিকেশন স্কিল ভালো, ইংলিশ স্কিল ভালো, সেগুলো লিখছে। এক পার্সোনাল লেভেল আমি হচ্ছে অনেক ওয়েল ডিসিপ্লিনড, অ্যান্ড আমি আমার সব প্রজেক্ট টাইম মতো শেষ করছি। শেষের দিকে গিয়ে ওকে লাইক আই ফার্মলি বিলিভ সে আপনার জন্য ভালো ক্যান্ডিডেট হবে, আমি তাকে স্ট্রংলি রিকমেন্ড করতেছি। দ্যাটস ইট। যেহেতু আমার একটা লেটারে আমি অলরেডি অনেক বেশি গুণগান করে ফেলছি, এটার মধ্যে আমি অত বেশি গুণগান করতে চাই নাই। সো জাস্ট এটা কাইন্ড অফ সিম্পল। যেটা হয় আমাদের দেশে যেটা করে, তার নাম অমুক, সে এখানে সিভিলে পড়ছে, এই মানে এত জেনারেল এসওপি প্রফেসর রিকমেন্ডেশন হচ্ছে প্রফেসররা লিখে, মানে ওইটা দেওয়া না দেওয়া সমান কথা। বিকজ আপনি এমন কাউকে চুজ করবেন যে হচ্ছে আপনার বিষয়ে ইন ডিটেলস থেকে 2-4টা লাইন বলতে পারবে। যদি আপনার কোনো প্রফেসর দিতে রাজি না হয়, আপনি যেখানে ইন্টার্নশিপ করছেন বা আপনি যেখানে জব করছেন ওইখান থেকে নেন, স্টিল ওকে, বাট অবশ্যই এমন কাউকে নেওয়া যে হচ্ছে আপনার বিষয়ে ডিটেলসে কথাবার্তা বলতে পারবে। ওকে, মোটিভেশনাল লেটার নিয়ে যদি আপনার রিকমেন্ডেশন নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকলে আপু করেন, আদারওয়াইজ আই এম ডান, কারণ আমি বেসিক বিষয়গুলো বলে ফেলছি। এরপর ধরেন এখন ইট ওয়াজ রিয়েলি নাইস ভাইয়া, আমরা অনেক কিছু জানতে পেরেছি রিকমেন্ডেশন লেটার থেকে। আপনি আমাদেরকে দুই টাইপের ফরম্যাট দেখিয়েছেন, ইট ওয়াজ ইনফরমেটিভ, সোজা কথা। আপনার হচ্ছে ইউনিভার্সিটি লেটার হেড প্যাডে হওয়া লাগবে মাস্ট, আদারওয়াইজ এটা রিজেক্ট করে দিবে। যদি আপনি হার্ড কপি সাবমিট করেন বা পিডিএফ আপলোড করেন, এটা ইউনিভার্সিটির লেটার হেড প্যাডে হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, লেটস মুভ অন। তাহলে আমরা এখন রিসার্চ প্রপোজালে যাব আমরা। ওকে, আমরা এখন রিসার্চ প্রপোজালে চলে যাব। আচ্ছা, আপনি যদি আমি এখানেও খুব
মানে বেশি টাইম নিব না, আমি অল্পের মধ্যে 2টা রিসার্চ প্রপোজাল দেখাবো। যদি আপনার কোনো স্পেসিফিক ফরম্যাট না করা থাকে বা কোনো পেজ লিমিটেশনস না থাকে, তাহলে একটু দেখতে সুন্দর করার জন্য দেখেন আমি যেটা করছি, আমি কভার পেজ বানাইছি। আমার কভার পেজের মধ্যে আমি রিসার্চ টপিক দিছি, ভার্সিটিটার লোগো দিছি, রিসার্চ টপিক লিখছি, সাবমিটেড বাই লিখছি, লাইক যেরকম করে আমরা দেশে অ্যাসাইনমেন্ট সাবমিট করি। এটা ম্যান্ডেটরি না, যেটা জাস্ট আমি এখানে করছিলাম। এবং সুপারভাইজারের নামটা আমি লিখছি, ওকে, অ্যান্ড আমার ইমেল অ্যাড্রেস লিখলাম। এরপরে টাইটেল দিলাম, আমার রিসার্চ টাইটেলটা আমি আগেও দিচ্ছি, আবার এখানে দিলাম। এরপর এখানে একটা শর্ট অ্যাবস্ট্রাক্ট লিখলাম। এটা আসলে এইভাবে এক্সপ্লেনেশনে বোঝানো কষ্ট। এটা নিয়ে যারা হচ্ছে কাজ করতেছে বা যারা মানে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট, ওরা বুঝবে অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখে। মানে আপনার, আমি যদি খুব শর্টে বলতে যাই, অবজেক্টিভ এবং আপনি কিভাবে করবেন এবং আপনার রেজাল্ট কি হইতে পারে, তার একটা শর্ট সামারি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। খুব ডিটেলসে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে রিসার্চ প্রপোজাল লেখা নিয়ে। এটা অনেক বিস্তর জিনিস। আমরা আশা করবো আমরা এখন একটু একটা সাময়িক ধারণা দিই, আই মিন আইডিয়া নেই, এবং যদি পরে কখনো সম্ভব আমরা একটা আলাদা ক্লাস নিব। হ্যাঁ, তো এখানে আপনি কিওয়ার্ডস গুলো লিখবেন, তারপর ইন্ট্রোডাকশন, মানে এই কাজের উপরে আগে কে কে কাজ করছে, তাদের কাজের মধ্যে কি কি গ্যাপ আছে এবং কি গ্যাপ আপনি ফিল করতে চান, সেগুলো হচ্ছে আমি একটা ইন্ট্রোডাকশন লিখবো আর কি, রিসার্চ পেপারের মতোই। এরপর হচ্ছে অবজেক্টিভ অফ দিস রিসার্চ, মানে আপনি এই রিসার্চ থেকে আপনি কি কি করতে চান, ঠিক আছে। যেমন আমি ধরেন এখানে লিখছি যে অ্যাসেসমেন্ট অফ সিস্টেমিক রিস্ক, ইমপ্রুভ দ্য মেথোলজি, আই মিন এক্সিস্টিং মেথোলজি, টু ডেভেলপ অ্যান ইফেক্টিভ হাইব্রিড রেট্রোফিটিং মেথড। মানে আপনি কি কি করতে চান, আপনাদের আইডিয়া থাকবে যে আমি এখান থেকে এই জিনিসগুলো মানে করতে চাই, অবজেক্টিভটা লিখবেন। এরপরে মেথোলজি, আমি আগেও বলেছি যে আমরা মেথোলজি নিয়ে হচ্ছে আমরা এখনো শিওর না যে মেথোলজি কি হবে, বাট যখন আপনি রিসার্চ প্রপোজাল লিখবেন, এখানে আপনাকে মেথোলজি লিখতে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে আমি একটা মেথোলজি ডেভেলপ করতে সক্ষম। এটা চেঞ্জ হতে পারে পরে, বাট আমি একটা মেথোলজি প্রপোজ করছি, সেটা আমরা এসওপিতে লিখি নাই, বাট এখানে আমরা লিখবো। সো আমি মেথোলজি দিলাম, আমি আমার কাজগুলি কিভাবে করতে চাই। যেমন এখানে আমি দেখাচ্ছি যে আমি ফিল্ড ইনভেস্টিগেশন করব, অ্যাজবিল ড্রয়িং করব, ম্যাটেরিয়াল ডিসটেন্স টেস্ট করব, তারপরে সফটওয়্যার ইউজ করব, এগুলো লিখলাম। মানে ফুল মেথোলজিটা আমার প্ল্যান আর কি, আমি কিভাবে প্ল্যান করতেছি। আচ্ছা, এরপরে এখানে এসে যে আমি কিভাবে এক্সপেরিমেন্টাল টেস্টিং করব, এগুলো দিলাম। দেওয়ার পরে এখানে এসে আমার এক্সপেক্টেড আউটকামস কি হবে, আমি কি কি আউটকাম চাই, সেই আউটকামসটা দেখাইলাম। যেমন আমি এখানে কয়েকটা সাবসেকশন করছি যে আমার এই রিসার্চ থেকে আমি এই জিনিসগুলো পাইতে চাই, দ্যাটস অল। আপনার রেজাল্ট আপনি কি পাইতে চান। ওকে, এখানে আমি একটা টাইম ফ্রেম দেখাইছি যে আমি লিটারেচার রিভিউ করবো, আমার এই কয় মাস লাগতে পারে, মানে আমি পিএইচডি টোটাল 3 বছরে কি কি করবো, এটার একটা ধারণা দেওয়া আর কি। প্রফেসর তো বুঝতে পারে যে ওকে, সে ওয়েল প্রিপেয়ার্ড, সে জানে সে কখন কি করতে চায়। তারপরে যে এখানে আমি একটা রেফারেন্স দিচ্ছি, কারণ আমি ইন্ট্রোডাকশন লেখার সময় কিন্তু লিখেছি যে এই টপিক নিয়ে কোন কোন রিসার্চার আগে কাজ করছে, কি কি গ্যাপ আছে। আমি বলতেছি যে অমুক অমুকে কাজ করছে, ওখানে আমি যে রেফারেন্সগুলো সাইট করছি সেগুলো এখানে একটা ডিটেলস রেফারেন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এখানে আমি অ্যাড করছি যে আমার যে পাবলিকেশন গুলো ছিল রিলেটেড টু দিস রিসার্চ টপিক, এটা ম্যান্ডেটরি না, বাট আমার কাছে মনে হয়েছিল যে আমি দিই, তাই আমি দিলাম, যেন সে বুঝতে পারে ওকে আমি এইগুলা প্রপোজ করছি এবং আমি সে রিলেটেড কিছু কাজও আগে পরে করে আসছি এটার জন্য। আচ্ছা, ওকে, ডান। আরেকটা রিসার্চ পেপার নিয়ে আমি শর্টলি কথা বলবো। যেমন এখানে আমি ওই কভার ফটো বা হাবিজাবিগুলোতে যাই নাই, কারণ এখানে পেজ লিমিটেশন ছিল। তো আমি ডিরেক্টলি হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টে চলে গেছি টপিক লিখে। তারপরে সেম ইন্ট্রোডাকশন, অবজেক্ট অনেক অনেক প্রপোজাল এটা জানতে চায় যে আপনার অবজেক্টিভের পাশাপাশি ইনোভেটিভ অ্যাসপেক্টস কি আপনার এই প্রপোজালটার। তো সেখানে হচ্ছে একটু বোঝানো যে এটা সায়েন্টিফিক রিলেভেন্স কি, আমি যে রিসার্চটা করতে চাই এটা আমার সায়েন্টিফিক সিস্টেমে কতটুকু ভ্যালু অ্যাড করবে। হ্যাঁ, এখানে আমার অবজেক্টিভের পরে সায়েন্টিফিক রিলেভেন্সটাও দেখাই দিছি, কিছু এই বিষয়ে কিছু বলছি। এবং অনেক আপনার স্কলারশিপ বা অনেক প্রপোজালে আপনার অরিজিনাল অ্যাসপেক্টস, মানে আপনার এই রিসার্চটা যে অরিজিনাল, এই বিষয়ে আগে অনেক বেশি কাজ হয় নাই, এই বিষয়ে জানতে চাই। আমি সেখানে এটাও মানে একটা সেকশন অ্যাড করছি, অরিজিনাল অ্যাসপেক্টস অফ দ্য রিসার্চ। আচ্ছা, এই যে রিসার্চ পেপারটা যে ভার্সিটির জন্য লেখা ছিল, ওদের হচ্ছে একটা ফরম্যাট ছিল, ওরা জানতে চাইছে যে তোমার এই রিসার্চটার সায়েন্টিফিক রিলেভেন্স কি হবে, অরিজিনাল অ্যাসপেক্টস কি হবে। দ্যাটস আমি প্রতিটা কোশ্চেনের জন্য আমি ডিফারেন্ট সেকশন বানাইছিলাম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো এখানে আমি কিছু ছবি এইগুলা অ্যাড করছিলাম যে আমি এরকম কাজ করতে চাই। দেন 5 নাম্বার ওরা মেথোলজি জানতে চাইলো, আমি মেথোলজি দিলাম যে আমি এভাবে কাজ করতে চাই। তারপরে 6 নাম্বারে গিয়ে এক্সপেক্টেড আউটকামস সিমিলার অ্যাজ বিফোর, দেন এখানে রেফারেন্স দিলাম। আচ্ছা, এখানে ওদের ম্যাক্সিমাম 6 পেজ অ্যাড করা যায়। তো এরপর হচ্ছে আমি আমার লাস্টের পেজে গিয়ে আমি আমার
ওই যে রিলেভেন্ট রিসার্চ এক্সপেরিয়েন্স সেগুলো হচ্ছে আর শেয়ার করি না, বিকজ আমি 6 পেজ অলরেডি কভার করে ফেলছি। আচ্ছা আচ্ছা আই থিঙ্ক আমরা আমাদের প্ল্যান অনুযায়ী ওকে সবগুলা বিষয় কভার করে ফেলছি, তাই না? ইয়েস ওকে দেন আমি এটা একটু অফ করি। ওকে সো ভাইয়া আমরা যা যা বলেছি আমরা আজকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি আপনার কাছ হ্যাঁ, থেকে। অনেক কথা হয়েছে আজকে। ইয়া আমরা আজকে আমাদের স্টুডেন্টসদের জন্য হেল্প হয়েছে অনেক। আমরা আজকে জানতে পেরেছি মাস্টার্স পিএইচডির জন্য আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস দরকার, আমাদের এসওপি, এলওআর, দেন রেজুমে অ্যান্ড রিসার্চ প্রপোজাল, আমরা সব ইনফরমেশন আপনার কাছ থেকে সাকসেসফুলি কালেক্ট করতে পেরেছি। এবং স্পেশাল থ্যাঙ্কস টু ইউ, কারণ এত ডিটেলসে কখনো কেউ দেখায় না, কারণ কখনো কেউ নিজের পার্সোনাল লাইক রেজিউমে এভাবে দেখায় না। সো ইট ওয়াজ রিয়েলি ইনফরমেটিভ। আমি আমাদের বিজ্ঞান মনার প্রত্যেকটা মেম্বার খুবই হ্যাপি আপনাকে আবার আনতে পেরে। অ্যান্ড আপনার সকল ইনফরমেশন যা যা প্রোভাইড করেছেন এটা আমাদের স্টুডেন্টসদেরকে অনেক বেশি হেল্প করবে। সো ইয়া স্পেশাল ভেরি ভেরি থ্যাঙ্কস টু ইউ। আমি অনেক হ্যাপি আমার পার্সোনাল ডকুমেন্টস শেয়ার করতে পেরে, বিকজ যখন আমি এগুলা নিয়ে হচ্ছে কাজ করেছি, যখন আমি ডকুমেন্টসগুলো রেডি করেছি, তখন হেল্প পেয়েছি অনেকের কাছ থেকে, অনেকের কাছ থেকে পাইনি। আমাকে অনেক 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 স্ট্রাগল করতে হয়েছে একটা পারফেক্ট ডকুমেন্টস রেডি করার জন্য। আই এম রিয়েলি হ্যাপি। আমার কোনো মাথা ব্যথা নাই যে আমার পার্সোনাল ডকুমেন্ট শেয়ার করতে হয়েছে। আমি অনেক হ্যাপি যে যদি একজন স্টুডেন্ট হচ্ছে উপকৃত হয় এখান থেকে, আমার কাছে ভালো লাগবে। আর একটা বিষয় আমি জানি না, এই ভিডিও যারা দেখবে, আই হোপ যে ভিডিও অনেকেই দেখে। যদি এরকম কখনো মনে হয় স্টুডেন্টদের রিকোয়েস্ট আসে, লাইক এখন তো 2টা অ্যাপ্লিকেশন পিরিয়ড শেষ হয়ে গেল, স্টিপেন্ডিয়াম এবং সিএসসি চাইনিজ স্কলারশিপ, ওদের অ্যাপ্লিকেশন শেষ। যদি এরকম হয় যে ধরেন নেক্সট ইয়ারে বা সামনে কোনটা স্কলারশিপ শুরু হচ্ছে, ফর এক্সাম্পল নেক্সট মাসে শুরু হবে, এই মাসে স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছে অ্যাপ্লিকেশন করার, তো ওই পার্টিকুলার ওই স্কলারশিপটাকে মাথায় রেখে যদি হচ্ছে আমাদের কোনো পডকাস্ট রেডি করতে হয় বা যদি এরকম রিকোয়েস্ট থাকে আমরা যদি করতে চাই, লাইক আই উইল বি হ্যাপি টু ডু দ্যাট। ওকে আমরা অনেক বেশি গ্ল্যাড হব যদি আপনাকে আবার আমরা আনতে পারি। ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে আবার আপনাকে নিয়ে নতুন একটা পডকাস্ট করব। অ্যাজ আমাদের এটা একটা মাস্টার ক্লাস ছিল, সো আমরা একটু বেশি টাইম লেগেছে আমাদের এটা কভার করতে, বাট ইয়া আমরা সাকসেসফুলি করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আপনাদের প্ল্যাটফর্ম আমার খুবই পছন্দ। আপনারা অনেক কম এজে অনেক ভালো কাজ করতেছেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে তাহলে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট টাইম আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে আপু, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ, বাই বাই।